আচ্ছা, আমরা তাহলে শুরু করতে পারি। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যালো, ক্লিয়ার তো না? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আমার। আহ, একটু ভ্যা 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 একটু ও, ওয়েট করি। আর সো কত? একটু না মানে ইন্ট্রোডাকশন দিয়ে একটু স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ, ইন্ট্রোডাকশন স্টার্ট করুন, সমস্যা নেই, আস্তে ধীরে স্টার্ট করতেছি, সমস্যা নেই। সবাইকে বল একটু ওকে, তাড়াতাড়ি জয়েন হতে, কারণ অলরেডি 15 মিনিট লেট হয়ে গেছে, অলরেডি প্রায় 20 জনের উপর বসে আছে, তো তাই আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার একটু রেসপন্স আচ্ছা করুন, ঠিক আছে। স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা। ওকে ওকে, সো আমি ইন্ট্রোডাকশনটা আপাতত স্টার্ট করি নাহলে। হ্যাঁ, সো প্লিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ নাহিদ খান, সেক্রেটারি অফ প্রোগ্রামিং অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট EC8। আজকের সেশনে মেইনলি হোস্ট হিসেবে আছি। আমার সাথে আছেন সাবিদ আহমেদ, প্রিয়ান্ত ভাইয়া, প্রেসিডেন্ট EC4। তো ভাইয়া বর্তমানে ডেফোডিল ইউনিভার্সিটিতে CSE নিয়ে পড়াশোনা করছেন। আর আজকে পুরো সেশনটা মেইনলি ভাইয়া নিবেন। তো আর আরো আছেন ফয়সাল ভাইয়া, EC3 সেক্রেটারি অফ গেমিং অ্যান্ড পাবলিক স্পিকিং। আর মিশাল ভাইয়া, EC6 সেক্রেটারি অফ পাবলিসিটি অ্যান্ড পাবলিকেশন। সো থ্যাংক ইউ ভাইয়ারা আজকে সেশনে থাকার জন্য। সো সবাই রেডি হয়ে যাই। সো ভাইয়া, কিন্তু ভাইয়া স্টার্ট করি নাহলে এখন। ওকে, থ্যাংক ইউ সো মাচ নাহিদ। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, একটু আমাকে রেসপন্স করে যে স্ক্রিনটা শেয়ার হয়েছে নাকি। ভাইয়া, জি ভাইয়া শেয়ার দিচ্ছে। থ্যাংক ইউ। ওকে, তো অলরেডি নাহিদ আমাকে ছোট একটা ইন্ট্রোডাকশন দিয়েছে, আমিও আরেকবার রিপিট করি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সাবিদ আহমেদ প্রিয়ান্ত। আমি হচ্ছে বর্তমানে আন্ডারগ্রেড মানে করছি হচ্ছে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং এ। বর্তমানে আমি থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট। আর পাশাপাশি রিসেন্টলি আমি ইউনিভার্সিটি রিসার্চ টিমে রিসার্চার হিসেবে জয়েন করেছি। আর ক্লাবের এক্সিকিউটিভ কমিটির 4-এর আমি একজন প্রেসিডেন্ট ছিলাম। তো এই আর কি আপাতত আমার ছোটখাটো একটা ইন্ট্রোডাকশন। আমরা শুরু করতে পারি, তাই না? ওকে, সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন সবার কাছে যে হোয়াট ইজ দ্য স্কোপ অফ প্রোগ্রামিং, মানে প্রোগ্রামিং কেন শিখবো, প্রোগ্রামিং এ আমার প্রতি ইন্টারেস্ট নেই, আমার প্রোগ্রামিং দরকার নেই। তো প্রোগ্রামিং শিখার আগে আমার একটু জানতে হবে আমাদের প্রোগ্রামটা কেন দরকার, প্রোগ্রামিংটা শিখা দরকার কি। তো একটা সিম্পলি বলি যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে রেভলিউশন হয়েছে, যেটা সবাই দেখতে পাচ্ছে, যে চ্যাট জিপিটি থেকে শুরু করে কোপাইলট অথবা গুগল বার্ডের একটা বড় রেভলিউশন হয়েছে। তো এই রেভলিউশনটা যখন আসছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এভরিথিং ইজ নাও ডিপেন্ডিং অন প্রোগ্রামিং বলা যায়। সো আগে একটা টাইম ছিল যে আমি বিবিএ তে পড়ি, আমি কমার্সের স্টুডেন্ট, আমি আর্টসের স্টুডেন্ট, আমার প্রোগ্রামিং দরকার নেই। বাট সিচুয়েশনটা এরকম না, এখন প্রত্যেকটা ফিল্ডে কোনো না কোনো ভাবে, আগে 10 বছর আগে যেভাবে প্রত্যেকটা ফিল্ডে আইটি ঢুকে গেছিল, এবার প্রত্যেকটা ফিল্ডে এখন আজ থেকে 10 বছর বা এখনই অলরেডি প্রোগ্রামিংটা ঢুকে গেছে, ঠিক আছে? তো ইটস নট লাইক যে সবার প্রোগ্রামিংটা আর কি র কোড লিখতে হবে, র কোড বুঝতে হবে। ইটস মোর লাইক যে তোমার প্রোগ্রামিংটা বুঝতে হবে। তোমার বিভিন্ন এআই টুল আছে যে যারা হচ্ছে অটোমেটিক প্রোগ্রামিং কোডটা জেনারেট করে দিচ্ছে, তোমার হচ্ছে সেটা বুঝার ক্যাপাবিলিটি হওয়া লাগবে। দ্যাটস ওয়াই ইউ নিড টু লার্ন প্রোগ্রামিং, ঠিক আছে? তো এখানে কিছু পয়েন্ট আমি শেয়ার করেছি যে ডেভেলপ প্রবলেম সলভিং স্কিল, যেটা সো রিয়েল ওয়ার্ল্ডের বিভিন্ন প্রবলেম আছে যেগুলো প্রোগ্রামিং দ্বারা আমরা ইজিলি সলভ করতে পারি। ধরো তোমার এখন একটা অ্যাপ্লিকেশন লাগবে যেটা হচ্ছে তোমার 10টা সংখ্যা যোগ করতে পারে। সো দিস ইজ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। অথবা এটা করতে পারে যে তোমার দৈনিক বাজারের হিসাবটা তুমি একটা সফট মানে প্রোগ্রামে কনভার্ট করতে চাও। সো এটা একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, যেটাকে তুমি খুব সিম্পলি কয়েকটা লাইন কোড করে এটাকে একটা রিয়েল মানে প্রবলেমটা সলভ করে ফেলতেছো, ঠিক আছে? যে প্রোগ্রামটা ওই হিসাবটা করে দিবে। আর ফিউচার প্রুফ ক্যারিয়ার যদি বলতে চাই, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, ডাটা অ্যানালিস্ট, যেগুলো হচ্ছে বলতে পারো যে টপ পেইং স্যালারি জব যেগুলো বলে আইটি ইন্ডাস্ট্রিতে। সো এগুলো তোমরা মোটামুটি সবাই কম বেশি জানো যে এইসব ক্ষেত্রে প্রোগ্রামিং তো বাধ্যতামূলক, ঠিক আছে? প্রোগ্রামিং শিখতেই হবে যদি এইসব ক্যারিয়ার তুমি এগুলো পার্সিউ করতে চাও। তাছাড়া যদি আমি বলতে চাই যে তুমি রিসার্চার হও বা তুমি অন্য যে কোনো ফিল্ডে যাও, তুমি প্রোগ্রামিংটা তোমার মানে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি তোমার ক্যারিয়ারের পাথের সাথে এটা সম্পৃক্ত থেকে যাবে মোরলেস, ঠিক আছে? তো থার্ড পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, রিমোট ওয়ার্ক অপরচুনিটিস। এটা যদি আমি বলি যে
তোমরা বিভিন্ন ফরেন বায়ারদের বিভিন্ন ধরনের প্রজেক্ট নিতে পারো ঘরে বসে, যেটাকে আমরা ফ্রিল্যান্সিং করি। তো ফ্রিল্যান্সিং বিভিন্ন প্রচুর ওয়ার্কের অপরচুনিটি আছে এখন, যেটার প্রোগ্রামার, অ্যাপ ডেভেলপার বিভিন্ন ধরনের সেক্টরে হায়ার করা হচ্ছে, ঠিক আছে। সো ইটস এ ভেরি গুড অপরচুনিটি। আর লাস্ট পয়েন্ট যেটা, যে বিল্ড এ গুড পোর্টফোলিও। পোর্টফোলিও বলতে এটা বোঝাচ্ছে যে তুমি তোমার টেকনিক্যাল স্কিল গুলা বলা যাচ্ছে। যেমন এখন আমরা যদি বলি তুমি কম্পিউটার চালাতে পারো, মানে সবাই ধইরা নেয় যে তুমি মাইক্রোসফট ওয়ার্ড চালাতে পারো, গুগল ডক চালাতে পারো, তারপর এক্সেল চালাতে পারো। কেউ কিন্তু এখন আর ওগুলা আলাদা করে এক্সপ্রেস করে না, সবাই ধইরাই নেয় যে তুমি পারো। সো প্রোগ্রামিং ইজ সামথিং লাইক দিস, যে এটাও এট এ টাইমে চলে আসবে যে এটা তোমার ওই গুগল ওয়ার্ড, গুগল ডক বা মাইক্রোসফট ওয়ার্ডটা যতটা ইম্পর্টেন্ট, প্রোগ্রামিংটাও ওই সেম ইম্পর্টেন্সের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ মোর ইম্পর্টেন্ট রাইট নাও। ওকে, সো আমরা সেশনের একটা ওভারভিউ দেই যে আমরা এই প্রোগ্রামিং সেশন থেকে কি কি শিখতে পারবো। তো আজকে সেশন মানে আমাদের প্রোগ্রামিং সেশনটাকে টোটাল 4টা ভাগে ভাগ করা হয়েছে। তো আজকে হচ্ছে ফার্স্ট সেশনটা। তো এখানে আমরা মোটামুটি প্রোগ্রামিং এর একটা ইন্ট্রোডাকশন জানবো, প্রোগ্রামিং এর বিভিন্ন টুল সম্পর্কে জানবো, কি কি টুল দ্বারা আমরা প্রোগ্রামিং করতে পারি বা কোড লিখতে পারি। তো থার্ড পয়েন্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে কোড শিখতে পারো, বাট কোড কিভাবে শিখবো। সো হাউ টু লার্ন কোডিং, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এখানে তুমি আগে তোমার বুঝতে হবে যে কিভাবে তুমি স্টার্ট করলে তুমি ডিমোটিভেটেড হবা না, তোমার কাছে কোডিং গুলা কঠিন লাগবে না, তুমি কিভাবে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ডেভেলপ করতে পারো নিজেকে, ঠিক আছে। সো তুমি কিভাবে কোডটা করবা এটা তোমার জানাটা বেশি ইম্পর্টেন্ট। সো এই জায়গাটা তোমরা একটু ফোকাস করবা আজকে, যে কিভাবে তোমার ওভার দ্য টাইম ডেভেলপ মানে কোন প্রসেস গুলো ফলো করলে তুমি প্রোগ্রামিংটা অনেক ইজিলি শিখতে পারো এবং তোমার দিনগুলো কমপ্লিকেটেড লাগবে না বা বোরিং লাগবে না, ঠিক আছে। সো এরপরে আমরা সরাসরি কোডিং এ চলে যাব, যে বেসিক কিছু সিনট্যাক্স দেখবো, ভেরিয়েবল ডাটা টাইপ দেখবো, কিভাবে ইউজার ইনপুট নিতে হয়, কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্টটা পর্যন্ত করতে হয়, আর পাশাপাশি সবগুলারই কিছু বেসিক প্রবলেম এবং এক্সারসাইজ আমরা করে থাকবো। এখন সবার একটা প্রশ্ন হইতে পারে যে আমি সি প্রোগ্রামিং কেন শিখবো। আছে কারো এরকম প্রশ্ন যে আমি কেন সি প্রোগ্রামিং শিখবো, অথবা পাইথন বেটার অথবা জাভা বেটার, এরকম কোনো কোয়েশ্চেন আছে কারো? এনিওয়ান? আচ্ছা, যাই হোক, তো সি প্রোগ্রামিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো যে সবাই বলবে যে পাইথন দিয়ে শুরু করো বা এনিথিং এলস, যেটা বলে যেটা ইজি, বাট সি প্রোগ্রামিং বিগিনারদের জন্য একটা বেস্ট একটা চয়েস, ঠিক আছে। কারণ এটা হচ্ছে তোমার বলতে পারো মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং শেখা বলতে এই জিনিসটা বুঝায় না যে আমি প্রোগ্রাম অনেকগুলো টাইপ করতেছি, কোড রান দিতেছি, এটা না। প্রোগ্রামিং বলতে জিনিসটা এইটা যে তুমি কম্পিউটারকে বুঝতেছো, কম্পিউটার কিভাবে কাজ করে। সো টু নো দ্যাট নলেজ, সি প্রোগ্রামিং ইজ দ্য বেস্ট চয়েস, ঠিক আছে। তোমরা কোড টাইপ করতে পারবা, তুমি যদি সি ল্যাঙ্গুয়েজটা ভালো করে পারো, ইউ ক্যান লার্ন এনি ল্যাঙ্গুয়েজ ইজিলি। তো প্রোগ্রামিং এর বেসিক কিছু ফান্ডামেন্টাল আছে, যে কিভাবে লুপ কাজ করে, কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট কাজ করে, এগুলা সি প্রোগ্রামিং এ যেভাবে শিখতে পারবা, এগুলো হচ্ছে অন্য প্রোগ্রামিং এ শিখতে পারবা, বাট তোমার নলেজের অনেক গ্যাপ থেকে যাবে, ফিউচারে তোমার অনেক প্রবলেম করবে। সো ফ্রম মাই এক্সপিরিয়েন্স, সি অথবা সি প্লাস প্লাস দুইটার একটা চুজ করতে পারো যে কেউ, এই দুইটার একটা দিয়ে তোমরা স্টার্ট করলে তোমাদের প্রোগ্রামিং ক্যারিয়ারটা অনেক ভালো হবে। আর কিছু যদি এক্সাম্পল বলি, যেমন এটা অনেক ফাস্ট এক্সিকিউট হয় দেন এনি আদার ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা অনেক রুট লেভেলের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা খুবই ফাস্ট এক্সিকিউট হতে পারে। আর যদি এটার অ্যাপ্লিকেশন বলি, অপারেটিং সিস্টেম, ডাটাবেস সহ অনেক বিভিন্ন ক্রিটিক্যাল, যদি বলো অনেক বড় বড় সফটওয়্যার ইউজ মানে ডেভেলপ করতে এই সি ল্যাঙ্গুয়েজটা সি প্লাস প্লাস ইউজ করা হয়। আর লাস্ট যে পয়েন্ট, এমবেডেড প্রোগ্রামিং বলতে আসলে মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিংটাকে বোঝায়, আরডুইনো বা মাইক্রো কন্ট্রোলার যা তোমরা হচ্ছে প্রজেক্ট করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই সি ল্যাঙ্গুয়েজে অনেক ব্যবহার দেখতে পারবে। ওকে, সো এখন যে কোয়েশ্চেন সেটা হচ্ছে হাউ টু স্টার্ট রাইটিং কোডস। তো কোড লেখার জন্য আমাদের কোড এডিটর দরকার, ঠিক আছে। তো তোমরা হয়তো অনেকে কোড ব্লকের নাম শুনেছো, ভিজুয়াল স্টুডিও কোড, তারপর সাবলাইম টেক্সট, এগুলো হচ্ছে সব পিসি এবং ডেস্কটপ ইউজারের জন্য। এগুলোকে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা আইডিই বলা হয়, ঠিক আছে। তো
তো এই আইডি এইগুলোর কাজ হচ্ছে তুমি এখানে বিভিন্ন কোড লিখতে পারবা, কোড লিখে রান করতে পারবা, ঠিক আছে, এবং ওইটা কম্পাইল হয়ে তোমাকে আউটপুটটা জেনারেট করে দিবে। সো এখন অনেকের বলতে পারো যে আমার ভাই পিসি অনেক স্লো, আমার কম্পিউটারে কোড ব্লক ভালো মতো চলে না, অথবা এটা বলতে পারো যে আমার পিসি নেই, আমি মোবাইল ইউজার, তো আমি কি করব। তাদের জন্য হচ্ছে এই অনলাইন প্ল্যাটফর্মটা। এখানে বিভিন্ন অনলাইন, এখন সবই অনলাইন সিমুলেশন আছে মোটামুটি সব সফটওয়্যারই। তো প্রোগ্রামিং কম্পাইলের জন্য বিভিন্ন অনলাইন সফটওয়্যার আছে, যেমন প্রোগ্রামিজ, অনলাইন জিডিবি, গিগস, গিগস, এগুলো সবগুলোর অনলাইন এডিটর পেয়ে যাবে। ওখানে যে তুমি কোড লিখে রান করতে পারবা ব্রাউজারে, তোমার আলাদা করে কোনো কিছু ডাউনলোড করা লাগবে না বা কোনো ঝামেলা করতে হবে না, ডিরেক্ট যাবা, যে কোড লিখে রান করবা। এটা আমার খুবই ফেভারিট বলতে পারো, প্রোগ্রামিং আর অনলাইন জিডিবি, এই দুটো আমি আমার ভার্সিটি লাইফে পুরাটা এই দুটা দিয়ে চালাইছি, কারণ আমার কোড ব্লক ইনস্টল করতে এগুলো অনেক ঝামেলা লাগে। সো তোমার যদি বেসিক হয় কোনো প্রজেক্ট করো, সেক্ষেত্রে তুমি কোড ব্লকটা ইউজ করতে পারো। বাট ছোটখাটো কোনো 2 লাইন 3 লাইনে এক্সারসাইজ করতেছো, সেক্ষেত্রে তুমি এরকম অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারো, এগুলো অনেক লাইট ওয়েট এবং তোমাদের ঝামেলা হবে না। সো আজকের সেশনটায় আমরা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মটা ইউজ করবো এই কারণে, কারণ হচ্ছে কোড ব্লক সেট আপ করার দেখানো এটার অনেক সময় হবে না আমাদের। সো তোমরা যদি কোড ব্লক ইউজ করতে চাও অথবা ভিজুয়াল স্টুডিও কোড অর এনি আদার আইডি, সেক্ষেত্রে তোমরা হচ্ছে একটু ইউটিউবে যাবা, ওখানে একটা টিউটোরিয়াল দেখে নিবা। সো ইট ইজ ভেরি ইজি, তোমরা এমনি দেখলে পারবা, এখানে কোনো হার্ড বা কিছুই নেই। তো আমরা আজকে প্রোগ্রামিংসটা ইউজ করব মোটামুটি। এখন একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাডভাইস আমার পক্ষ থেকে, যে কিভাবে কোড লেখা শুরু করব, ঠিক আছে। তো কোড লেখার সময় তোমাদের দুইটা জিনিস লাগবে, ঠিক আছে। একটা হচ্ছে তোমাদের পার্সোনালাইজ হ্যান্ডবুক, ঠিক আছে। আমার কি ক্যামেরাটা অন আছে, কেউ বলতে পারবে ক্যামেরাটা অন আছে? হ্যালো, জি ভাইয়া, আপনার ক্যামেরা অন আছে। আমি দেখাচ্ছি যে, যেমন আমার একটা নোটবুক দেখতে পাচ্ছ সবাই তোমরা, এই যে এরকম একটা হ্যান্ড রিটিং নোটবুক রাখবা। তোমার যেই কোড করবা এটা জাস্ট লিখে ফেলবা, ঠিক আছে। তোমার যত বোরিং লাগুক কিছু করার নেই। আর মেকানিক্যাল পেন্সিলের নাম শুনছো তোমরা? এই যে এরকম একটা মেকানিক্যাল পেন্সিল কিনে নিবা, কোনো শার্প করার ঝামেলা নাই, জাস্ট পিন বের হবে, জাস্ট এটা দিয়ে আমি এটা ইউজ করি সবসময়। পেন ইউজ করবা না, পেন্সিল ইউজ করবা, ঠিক আছে। কোড লেখার সময় সবসময় পেন্সিল ইউজ করবা। আর এরকম একটা নোটবুক পেন বানাই ফেলো, কোনো দামি করে বেশি টাকা দিয়ে কিছু কেনার দরকার নেই, একটা 30-40 টাকাতে একটা নোটবুক কিনে এরকম যেই কোডটাই করবা সেটা হচ্ছে লিখে ফেলবা, ঠিক আছে, লিখে ফেলবা। এটাতে কি হবে সেটা আমি বলতেছি। সেটা হচ্ছে তোমার সিনট্যাক্সের প্রতি একটা ভয় থাকে আমাদের সবার, যে ইনক্লুড স্টুডিও এইচ বা এই পর সেমিকোলন, এগুলো অনেক ভয় লাগে আমাদের, ঠিক আছে। তো আমাদের মানে এই সেশনটা করার মেইন টার্গেটই ছিল এটা, যে এই কোডের যে ভয় এটাকে কিভাবে নিউট্রালাইজ করা যায়, ঠিক আছে। তো এটার দুইটা ওয়ে ফাইন্ড আউট করছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে নোটবুক। নোটবুক হচ্ছে মাস্ট, এটা তোমার পার্সোনালাইজ নোটবুক থাকবে। তুমি যেই কোডটা পিসিতে করবা, ওই কোডটা যদি রান করে ঠিক মতো, ওইটা তুমি আবার খাতায় লিখবা, ঠিক আছে। দেখেই লেখো, না দেখে লেখা দরকার নেই, দেখেই লেখো। সেকেন্ড, তোমার ভাইয়ারা এবং আমাদের প্রায় 6 জনের একটা টিম মিলে লাস্ট 1 মান্থের বিভিন্ন ধরনের রিসার্চ এবং তোমাদের বিভিন্ন ফর্ম দিয়েছি, দেখতে পারছো। তো ওগুলোর উপর কাজ করে আমরা একটা সিনট্যাক্স নোটবুক তৈরি করেছি, ঠিক আছে, যেটার নাম দিয়েছি আমরা সিনট্যাক্স পকেট গাইড। এটা হচ্ছে আমরা আজকে পাবলিশ করব, তোমাদের সবার কাছে চলে যাবে এটা। তো এটার আমি একটু ছোট্ট একটা ডেমো দেখাই, জিনিসটা দেখতে কিরকম হবে তোমাদের। এটা হচ্ছে আমাদের সেই নোটবুকটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা সবাই পেয়ে যাবে আজকে। তো এই নোটবুকটা হচ্ছে মেইনলি সিনট্যাক্সের উপর, ঠিক আছে, প্রোগ্রাম গুলা দেখতে কিরকম এবং কিছু বেসিক জিনিসপাতি যেগুলো আমরা ভুল করি, মিস্টেক, এবং কিছু বলতে পারো যে এক্সারসাইজ সহ আছে, ঠিক আছে। তোমরা এই জিনিসটাকে কি করবা, আমি সাজেশন দিব, তোমরা চাইলে এটা পার্সোনালি সবাই প্রিন্ট করে দিবা, কারণ আমাদের এখানে পাবলিকেশনের ওইভাবে সুযোগ নাই। সো তোমরা হচ্ছে এটা তোমরা পাওয়ার পর তোমরা কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করতে পারো এক, আর যদি প্রিন্ট করতে না চাও সফট কপিটা রাখবা, ঠিক আছে। যখন কোনো কোড করবা, যেহেতু তোমরা বিগিনার, তোমাদের আমি ধরে নিচ্ছি সব বিগিনার, সো কেউ মাইন্ড করো না, কেউ এখানে অনেক অ্যাডভান্স প্রোগ্রামার থাকতে পারো। সো আমি ধরে নিচ্ছি যে এখানে তোমরা সবাই বিগিনার, তোমাদের কারো কোনো কোড লেখার কোনো এক্সপিরিয়েন্স নেই, কখনো কোনো কোড লেখো নাই। সো তোমরা যখনই কোনো কিছু কোড করতে চাবা, তোমরা করবা কি, এটা আগে ওপেন করবা, ওপেন করে তারপর হচ্ছে আইডি ওপেন করবা, তারপর করবা। কেন করবা আমি বলতেছি। ধরো আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডটা একটু চেক করি। আচ্ছা, ধরো এই যে বেসিক সিনট্যাক্স অফ সি প্রোগ্রামিং, ঠিক আছে। তো এখন দেখো, নর্মালি তোমরা যখন এটা দেখো, ঠিক আছে, তোমাদের মধ্যে একটা ভয় কাজ করতে পারে যদি বিগিনার হয়, যে ইনক্লুড স্টুডিও এইচ এগুলো কি, এগুলো আমি কিভাবে মনে রাখবো। তো নর্মালি করে কি তোমরা সবাই কি সেকেন্ড ইয়ারে না ফার্স্ট ইয়ার, একটু বলো তো। ফার্স্ট ইয়ারে।
আচ্ছা, তো তোমাদের কি আইসিটি প্রোগ্রামিং করানো হয়েছে বা কিছু? না ভাই, আমাদের এখনো প্রোগ্রামিং এর চ্যাপ্টার শুরু হয় নাই। আচ্ছা, তো এই জিনিসটা দেখে ভয় লাগে না তোমাদের যে কি কি জিনিস লেখা আছে? তো জিনিসগুলো অনেক ডিফিকাল্ট লাগতে পারে, যে ইনক্লুড, ইন্ট, মেইন। সো এগুলো হচ্ছে প্রোগ্রামিং এর একটা স্ট্রাকচার, ঠিক আছে? তো তোমাদের সিনট্যাক্স নোটবুকটা করার আমাদের মেইন লক্ষ্য এরকম ছিল যে তোমরা এগুলা মুখস্থ করবে না কখনো, ঠিক আছে? তো তোমরা যখন কোডটা লিখবা না, তখন এটাকে ডিরেক্ট কপি করে কম্পাইলে ওই এডিটরে যে পেস্ট করে দিবা। তোমার এই জিনিসটা মুখস্থ করার দরকার নেই, কিন্তু এই জিনিসটা তোমার মুখস্থ মানে মনে থাকবে। কেন, কিভাবে থাকবে আমি তোমাকে বলতেছি একটু পরে। তো আমরা কন্টিনিউ করি আমাদের স্লাইডটা, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি আমাদের বেসিক সিনট্যাক্স অফ সি প্রোগ্রামিং। যেমন এখানে একটা হেডার ফাইল আছে যে ইনক্লুড stdio-h। এটা নিয়ে বেশি কিছু জানার দরকার নেই, আমি শুধু বেসিক মানে একটু জাস্ট হালকা নলেজ দিব যাতে তোমাদের কিউরিওসিটি না থাকে। এরপর যদি কোয়েশ্চেন থাকে একদম লাস্টে যে তোমরা কোয়েশ্চেন করবে, তারপর অ্যান্সার দিব, ঠিক আছে? তো এটার মধ্যে হচ্ছে সি এর যত বেসিক, ধরো এটাকে কি বলে, বেসিক ফাংশন গুলো, সব ফাংশন গুলো এটার মধ্যে থাকে। তাই এটা যখন আমরা এভাবে ইনক্লুড করে ফেলি, সবগুলা আমরা ইউজ করতে পারি। এতটুকু মনে রাখো, আর কিছু মনে রাখা দরকার নেই। আর ইন্ট মেইন, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনটা। তো আমাদের যত কোড থাকবে এই মেইন ফাংশনের মধ্যে এই কোডটুকু রান হবে, ঠিক আছে? এই ফার্স্ট কার্লি বেসিস থেকে সেকেন্ড কার্লি বেসিস পর্যন্ত, ঠিক আছে? এর মধ্যে আমরা যত কোড লেখার সেই কোডগুলো লিখবো। আর প্রিন্টএফ, এটা একটা ফাংশন যেখানে হচ্ছে আমরা কোনো কিছু আউটপুট পেতে পারি। এই ডাবল কার্লি ব্রেসেসের মধ্যে, সরি ডাবল কোটের মধ্যে আমরা যা লিখবো সেটা হচ্ছে আউটপুট হিসেবে শো করবে। আর রিটার্ন জিরোটা হচ্ছে এটা ইন্ডিকেট করে যে প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়েছে। এটা নিয়ে বেশি ডিটেল কোনো জানার দরকার নেই, শুধুমাত্র এটা জানা রাখো এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স অফ সি প্রোগ্রামিং। এটার মধ্যে আমরা সব কোড লিখবো এটাকে এডিট করে, এতটুকু। মুভিং ফরওয়ার্ড, আমরা এখন ছোট একটা এক্সারসাইজ করবো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ আই লাভ প্রোগ্রামিং, আই লাভ, আই এম স্টুডেন্ট অফ, মানে এখানে তিনটা কোড লেখা আছে, ঠিক আছে? এই তিনটাকে আমরা কোডে কনভার্ট করবো। কিভাবে করবো আমি দেখাচ্ছি তোমাকে। তো এখানে কি বলছে দেখো তো, প্রিন্ট দ্য ফলোইং লাইন আই লাভ প্রোগ্রামিং, ঠিক আছে? ওকে, সো আমরা কি করব, আমরা জাস্ট আমাদের কম্পাইলার ওপেন করি। এখানে যাওয়ার পর যে প্রোগ্রামিং, এই কম্পাইলারটা ইউজ করি আমি, কারণ এটা খুবই মানে ইউজার ফ্রেন্ডলি এবং ডার্ক মোড আছে, আমার ডার্ক মোড পার্সোনালি ফেভারিট। এই কম্পাইলারটা তোমরা ইউজ করতে পারো, আর যদি তোমার আইডি ইউজ করো সেটা তোমাদের আপ টু ইউ, এটা কোনো প্রবলেম নেই। ওকে, তো এখানে কি বলছে দেখো তো, আমাদের যে সিনট্যাক্স নোটবুকটা যাওয়ার পর দেখো, এই যে এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? এই যে এখানে দেখো, তোমরা যখন যাবা দেখো হাউ টু প্রিন্ট এ লাইন লেখা আছে কি, রাইট এনিথিং উইদিন ডাবল কোট। তার মানে আমি ডাবল কোটের মধ্যে যা লিখবো সেটাই আউটপুট হিসেবে শো করবে, ঠিক আছে? তো এখানে আমার কি শো করতে হবে দেখি, আই লাভ প্রোগ্রামিং। ওকে, লেটস ডু ইট। ওকে, লেটস রান ইট, এবং রান করতেছি, ঠিক আছে? আই লাভ প্রোগ্রামিং, সিম্পল এজ দ্যাট। তোমাদের এই সিনট্যাক্সটা মুখস্থ করার দরকার নেই, কিছু করার দরকার নেই, তোমরা জাস্ট হচ্ছে আউটপুটটা পেয়ে গেছো। এখন যেটা করবা, এই কোডটা যখন হয়ে গেছে তখন কি করবা, এই কোডটা তোমরা খাতায় নোট করে ফেলবা পেন্সিল দিয়ে। আমি বললাম না, যেরকম একটা সিনট্যাক্স নোটবুক, সরি, একটা পার্সোনালাইজড হ্যান্ডবুক ক্রিয়েট করবা, এটার মধ্যে তুমি জাস্ট লিখে ফেলবা। লিখলে কি হবে, তুমি যখন এই জিনিসটা লিখবা তোমার ব্রেনের মধ্যে একটা মেমোরাইজ হয়ে যাবে অটোমেটিকলি, তোমার এটা মুখস্থ করা লাগবে না। তুমি যখন এই এরকম তিনটা কোড তিনবার সেম জিনিসটা লিখবা, তোমার এই পুরো সিনট্যাক্সটা তোমার মাথার মধ্যে অটোমেটিকলি সেট হয়ে যাবে, তোমার এটা মুখস্থ করার কোনো দরকার নেই, অটোমেটিক তোমার মনে থাকবে এটা। সো এই সিম্পলি তোমরা এই জিনিসটা কমপ্লিট একটা কোড এক্সিকিউট করলাম। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন দেখি কি বলছে, আই এম এ স্টুডেন্ট অফ বিএফ সায়েন্স কলেজ ঢাকা এবং আই এম এ মেম্বার অফ এসডিটিসি। ওকে, তো সেম জিনিসটা আবার করব, আই এম এ স্টুডেন্ট অফ বিএফ শাহিন কলেজ ঢাকা, কপি করলাম, আই এম এ মেম্বার অফ এসডিটিসি। তো এখন রান করার পর দেখো একটা প্রবলেম আছে, কি বলতে পারবা? দেখো দুইটাই কিন্তু একসাথে রান, মানে একটা লাইনের মধ্যে চলে আসছে, কিন্তু আমার কি এখানে একটা লাইনের দরকার আছে? দেখো আউটপুটটা কিভাবে শো করতেছে, দুইটা ডিফারেন্ট লাইনে না? সো আমার কি এই লাইনটাকে এখানে নিয়ে আসতে হবে, তাই তো? তো এখানে আমি যখন পড়লাম দেখো এখানে দুইটা লাইন একসাথে প্রিন্ট হয়ে গেছে। সো আমাদের এখানে কি করতে হবে জানো, ফার্স্ট লাইনের পর একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে, যে এখানে স্ল্যাশ এন, জাস্ট ইট, আর কিছু না। স্ল্যাশ এন দেওয়ার পর কি হয় দেখো, এখান থেকে কোডটা এখানে চলে আসবে, সিম্পল এজ দ্যাট।
তার মানে কি আমরা প্রত্যেকটা লাইনের পর মানে সেকেন্ড কোটের আগে যদি আমি একটা স্ল্যাশ এন দিই তাহলে একটা নিউ লাইন প্রিন্ট হবে, তার মানে কি পরবর্তী লেখাটা পরের লাইন থেকে শুরু হবে। এটা হচ্ছে আমার বেসিক প্রিন্টএফ ফাংশনের কাজ, এটা একদম বেসিক অফ প্রোগ্রামিং বলতে পারো। ওকে, আমাদের লাস্ট একটা কোয়েশ্চেন আছে, এটা একটা ট্রিকি কোয়েশ্চেন, দেখি এটা কেউ পারো নাকি। তো এখানে কি বলছে, প্রিন্ট দ্য উইকডে নেম অফ 25 ফেব্রুয়ারি 2015, মানে 2015 সালের 25 ফেব্রুয়ারি কি বার ছিল এটা আমার প্রিন্ট করতে হবে। এটা কেউ গুগল না করে বলতে পারবো আমাকে 2015 সালের 25 ফেব্রুয়ারি কি বার ছিল? এটা তোমাদের পারা উচিত, খুবই ইজি। তোমরা গুগল ইউজ করতে পারবে না, ইন্টারনেট ইউজ করতে পারবা, ইন্টারনেট ইউজ করতে পারবা না, বাট এটা অ্যান্সারটা খুবই ইজি। কেউ পারবে এটা বলতে? এনিওয়ান? কেউ পারবা না? আমার হচ্ছে 2015 সালের 25 ফেব্রুয়ারি কি বার ছিল সেটা প্রিন্ট করতে হবে। এখন 2015 সালের 25 ফেব্রুয়ারি কি বার ছিল এটা কি বের করা সম্ভব? বলো কেউ, ইন্টারনেট ছাড়া। আচ্ছা, তোমরা মনে পারবা না, আমি বলে দিই অ্যান্সারটা খুবই ইজি। তোমরা হচ্ছে তোমার পিসির যে ক্যালেন্ডারটা আছে না, ক্যালেন্ডারটা ইউজ করবে। দেখো তোমার পিসির যে লাস্ট, মানে এখানে একটা ক্যালেন্ডার আছে, তোমার মোবাইলের যে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার যাওয়ার পর তোমরা এটা ইজিলি বের করে ফেলতে পারবে। দেখো আমি যদি এখানে যাই প্রিভিয়াসলি 2015-তে, ফেব্রুয়ারি, আচ্ছা ফেব্রুয়ারি 25, এই দেখো ওয়েডনেসডে, ঠিক আছে। তার মানে কি আমরা এখানে কি দিতে পারবো, জাস্ট আউটপুটটা, এটা কি হয়েছে, আচ্ছা তাহলে এখানে কি হবে আউটপুটটা, দ্যাটস ইট, শেষ আমার কাজ। ওকে, আমাদের প্রথম মানে পার্ট টুক শেষ আমাদের, বলতে পারো বেসিক সি প্রোগ্রামিং এর। এরপর আমরা মুভ অন করি। এরপর আমরা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে ভেরিয়েবল। এটা হচ্ছে তোমরা বাংলা যেটা বলে চলক বলতে বলে থাকো, চলক। সো ভেরিয়েবলের কাজটা কি কেউ বলতে পারবা আমাকে? তোমরা যে ভেরিয়েবল শিখাছো ম্যাথে, হায়ার ম্যাথে বা এনিথিং, কেউ বলতে পারবা? কোনো সংখ্যা বা কোনো কিছু ভাইয়া কোনো কিছু স্টোর ডিফাইন করার করে জন্য, বা স্টোর করো। একজন বলো, শুনি নেই, আবার বলো। কোনো নাম্বার এই টাইপের কিছু হচ্ছে স্টোর করার জন্য, and এটাকে পরবর্তীতে কোনো ফাংশনে ব্যবহার করার জন্য এই না না না, এটা ভেরিয়েবলটা। প্রোগ্রামিং বাদ দাও, প্রোগ্রামিং আমিও পারি না, এটা বাদ দাও। তুমি যে ইয়াতে পড়ছো না, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথে, ওই চলো, ওই ভেরিয়েবলটা কি ছিল, চলক, পরিবর্তনশীল কোনো কিছু যেটা পরিবর্তনশীল তথ্য। কিছু। হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড। তো মানে এমন একটা মান যেটার মান অলওয়েজ পরিবর্তন হতে পারে, ঠিক আছে। সো জিনিসটা এভাবে ইমেজিন করো, ধরো একটা বক্স, ঠিক আছে। মানে কোডিং এর ক্ষেত্রে আমি যদি একটু স্মার্টলি বলি, আমরা বলবো যে ভেরিয়েবল ইজ এ কন্টেইনার দ্যাট, মানে একটা স্টোরেজ এরিয়া বলতে পারো, যেখানে ডাটা স্টোর করা যায়। কিন্তু আমি এত কিছু বুঝি না, আমি বাংলায় বুঝতে চাই। ওকে, কি বাংলায় কিভাবে বোঝা যায়? ধরো একটা বক্স, বক্সের মধ্যে আমি কি করতে পারবো, বিভিন্ন ডাটা স্টোর করতে পারবো। তার মানে কি, ধরো এখানে একটা বক্স, লেজার পয়েন্টারটা কোথায়, ওকে। তো এই দেখো একটা বক্স, বক্সের মধ্যে কি আমি 50 স্টোর করছি, ঠিক না? তার মানে a ইকুয়াল টু 50 মানে কি, এর মধ্যে কিছু জায়গা আছে, জায়গার মধ্যে 50 স্টোর করা আছে। a ইকুয়াল টু 50 মানে এই না যে a সমান সমান 50, ইকুয়াল টু 50 না, কিন্তু এর ইকুয়াল চিহ্নটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাকে প্রোগ্রামিং এর ভাষা বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর এটা হচ্ছে একটা ভেরিয়েবল, ইনটা পরে আসতেছি। তো এর মধ্যে 50 এরকম স্টোর আছে, ঠিক আছে, সিম্পল। তো এরকম ডাটা টাইপের মধ্যে তোমার সি এর মধ্যে 4 ধরনের ডাটা টাইপ আছে, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট এবং ডাবল। একটা একটা করে আসতেছি। ইন্টিজার কি? ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি জিনিস? সিম্পলি যে কোনো ফ্র্যাকশন থাকবে না, সংখ্যাটা পরিপূর্ণ থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অথবা -1 -2 -3 থেকে সব ধরনের ইন্টিজার, মানে সব ধরনের পূর্ণ সংখ্যাই হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। তো এটার একটা সাইজ আছে, সাইজটা হচ্ছে 4 বাইট, ঠিক আছে। আর ক্যারেক্টার বলতে এটা বোঝাচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এনিথিং, শুধুমাত্র একটা ক্যারেক্টার, তাই এটার সাইজ হচ্ছে মাত্র 1 বাইট, ওকে। তারপর হচ্ছে ফ্লোট আর ডাবল দুইটাই হচ্ছে ফ্র্যাকশন নাম্বারের জন্য, বাট এই দুইটার মধ্যে ডিফারেন্স একটাই, ফ্লোটের সাইজ হচ্ছে 4 বাইট আর ডাবলের সাইজ হচ্ছে 8 বাইট, ওকে।
এটা হচ্ছে বেসিক ডাটা টাইপ সি এর। তো এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তো এই ডাটা টাইপ গুলো যখন অ্যাক্সেস করব তখন এই ফরম্যাট স্পেসিফায়ার গুলো আমাদের লাগবে। এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো, এখানে আমি দেখাচ্ছি না। তো আমরা এখন দেখব কিছু ডিফারেন্ট ডাটা টাইপ কিভাবে আর কি আমরা প্রিন্ট করতে পারি। ওকে, সো আমরা চলে যাই সরাসরি কম্পাইলারে। ওকে, তো আমরা কিছু ডাটা টাইপ আমরা প্রিন্ট করব, ঠিক আছে। তো ডাটা টাইপ ডিক্লেয়ার করার জন্য আমরা সিম্পলি প্রথম তিনটা ওয়ার্ড লিখতে পারি। ধরো ইন্ট এ, এটা একটা ডাটা, এ একটা মানে ভেরিয়েবল যেটার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। তারপর ফ্লোট বি, তার মানে কি বি এর মধ্যে আমি যে কোনো দশমিক বা ভগ্নাংশ যে কোনো সংখ্যা স্টোর করতে পারবো। সি ইকুয়াল, তারপর কি 4, সি ইকুয়াল সি, ক্যারেক্টার সি, তার মানে সি এর মধ্যে যে কোনো আমরা ক্যারেক্টার স্টোর করতে পারবো। তো আমরা যদি ডাটা টাইপগুলোর মান দিয়ে দিই, ধরো a ইকুয়াল টু 50, b ইকুয়াল টু ধরো 3.5, ওকে, আর c ইকুয়াল টু ধরো a। কিন্তু এখন একটু সমস্যা আছে, যখন ক্যারেক্টার আমরা মানে স্টোর করতে যাব সেখানে আমার একটা সিঙ্গেল কোড দিতে হবে, ঠিক আছে। এই সিঙ্গেল কোডের মধ্যে ক্যারেক্টারটা আমার রাখতে হবে। এরপর কি আমরা জাস্ট প্রিন্ট করে দিব, প্রিন্ট। তো প্রিন্ট করার সময় প্রিন্টের একটু মানে ইয়া হবে। তো আমি যদি এখন ইন্টিজারটা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমার ফরম্যাট স্পেসিফায়ারটা আমরা একটু দেখি কি আছে এখানে। এই যে পার্সেন্টেজ ডি ক্যারেক্টারের জন্য, পার্সেন্টেজ সি ফ্লোটের জন্য, পার্সেন্টেজ এফ আর ডাবলের জন্য পার্সেন্টেজ এলএফ। তো এই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে জিনিসটা ইয়া করতে পারি। তো ডাবলটাও দিয়ে দিই এখানে, ঠিক আছে। ডাবল ডি ইকুয়াল টু ধরো 3.8, তো ডি দিয়ে ফার্স্টে আমরা ইন্টিজারটা প্রিন্ট করে দিব। তো প্রিন্টের পর আমরা যদি এভাবে পার্সেন্টেজ ডি দিতে পারি এবং কমা দিয়ে যে জিনিসটা লিখবো সেই জিনিসটা এটা এখানে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এ এখানে প্রিন্ট হয়ে যাবে। তো আমি একটু জাস্ট রান দিয়ে দেখি, এই যে 50টা প্রিন্ট হয়ে গেল। তো এইভাবে আমরা বাকিগুলো প্রিন্ট করে দেখি কিভাবে প্রিন্ট হয়। তো ফ্লোটের জন্য কি এফ, এখানে কি বি, ক্যারেক্টারের জন্য সি আর ডাবলের জন্য এলএফ। সো আমরা দেখতেছি একটা করে সবগুলো প্রিন্ট হয়ে গেছে, কিন্তু একটু প্রবলেম আছে। সেটা কি দেখো, আমি এখানে দিচ্ছি 3.5, 4.9, কিন্তু এখানে দেখো 4.9 এর পরে এগুলো জিরো চলে আসছে। তো এটা একটা বলতে পারো যে এখানে ডিফল্টে বিভিন্ন ধরনের মানে আইডিতে একটা মানে বিভিন্ন ধরনের একটা ইয়া থাকে যে এতটুকু ডিফল্টে থাকবে। সো আমি যদি এটাকে মনে করো দশমিকের পর একটা ঘর রাখতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই জায়গাটা জাস্ট 0.1, তারপর এখানে কি 0.1 শেষ, তাইলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ, তাহলে 3.5 আর 4.9 চলে আসবে, ঠিক আছে। সিম্পল এজ দ্যাট। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। এনিওয়ান, এনি কোয়েশ্চেন? ইয়েস, প্রবলেম নাই ভাইয়া। ওকে, লেটস মুভ অন দেন। তো আমরা নেক্সটে যদি যাই, তো একটা জিনিস মিস গেছে আমার, সেটা হচ্ছে আমি এখানে বলে নিছিলাম যে ক্যারেক্টার কি একটা ভ্যালু, ঠিক আছে। তো ধরো আমার নাম, তো আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করি যে কমেন্ট কিভাবে করব, ঠিক আছে। তো কমেন্ট মানে কি, আমরা দেখো যে ম্যাথ করার সময় বলে না সাইডে নোট দিতে, স্যাররা বলে যে সাইডে লেখা দিবা যে উভয় পাশে বর্গ করে উভয় পাশে গুণ করে। তো আমাদের প্রোগ্রামিং লেখার সময় প্রত্যেকটা কোডের মাঝে একটু কমেন্ট করতে হয়, নাহলে আমরা ভুলা যাই যে এই জায়গাটা কি করছি। তো আমরা এখানে প্রোগ্রামিং এ কমেন্ট কিভাবে করতে পারি, মনে করো ডাবল স্ল্যাশ, এটা দিয়ে এক লাইনে আমরা কমেন্ট করতে পারবো, ঠিক আছে। তো এই কমেন্টটার গুরুত্বটা এই জন্য বলা হয় যে যখন একটা কোড, মনে করো এখানে 15 লাইনের একটা কোড লেখা আছে, তো এটা তুমি বুঝতেই পারতেছো কি হচ্ছে না হচ্ছে। তো এখানে যেমন 15,000 লাইন কোড হবে, তো তুমি ধরো ছোট একটা প্রবলেম খুঁজতেছো, তো 15,000 কোড কি তুমি একটা লাইন এক লাইন করে দেখবা? সেটা তো সম্ভব না। সেক্ষেত্রে তুমি কমেন্টটা চেক করবা। কমেন্ট হচ্ছে এমন একটা লাইন যেটা কখনো প্রোগ্রামিং এ এক্সিকিউট হয় না, এটা জাস্ট হচ্ছে ওই সাইড নোট আকারে থাকে প্রোগ্রাম মানে ইয়াতে এডিটরে, ঠিক আছে। তো কমেন্টটা হচ্ছে ডাবল স্ল্যাশ করে করতে পারো, ধরো দিস ইজ এ কমেন্ট। আর যদি মনে করো 3 লাইন বা 4 লাইনের কমেন্ট হয় সেক্ষেত্রে একটা স্ল্যাশ স্টার স্ল্যাশ সরি স্টার আর স্ল্যাশ, এর মধ্যে যা লিখবা সে কমেন্ট এখানে থাকবে। দিস ইজ এ কমেন্ট, হ্যালো ওয়ার্ল্ড।
ঠিক আছে? তাহলে এখানে মাল্টিপল লাইনে কমেন্ট হবে আর এখানে সিঙ্গেল লাইন কমেন্ট হবে। ওকে, তো ধরো আমি আমার নামটাও স্টোর করতে চাই, ঠিক আছে? তো আমার নামটাকে অবশ্যই ক্যারেক্টারে, অনেকগুলো ক্যারেক্টারে সমগ্র, তো এটাকে তোমরা হয়তো অনেক স্ট্রিং নামে ছিল, ধরো এটা স্ট্রিং, স্ট্রিং বলতে এটা বোঝায় অনেকগুলো ক্যারেক্টার একসাথে থাকলে সেটাকে স্ট্রিং বলে। তো আমার নাম ধরো সাবিত, তো সাবিত তো আমার কত, 5টা ক্যারেক্টার, 5টা ক্যারেক্টার যখন স্টোর করবো, কিন্তু আমার এখানে প্রবলেমটা কি দেখো, ক্যারেক্টার স্টোর করতে পারে শুধুমাত্র একটাই ক্যারেক্টার, এই 4টা। তো সেক্ষেত্রে একটা কনসেপ্ট আছে, সেটাকে অ্যারে বলে। তো অ্যারেটা আমাদের এই সেশনে নাই, বাট আমি তোমাকে জাস্ট বেসিকটা দেখাচ্ছি, এটা নিয়ে বেসিক কিছু জানার দরকার নেই, জাস্ট তুমি দেখো অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে, এতটুকু দেখে রাখো, আর কিছু দেখা লাগবে না। সো আমরা সেম লিখবো 4, ধরো আরেকটা ভেরিয়েবল নিলাম, ধরো এবিসিডি ইতে মনে করো আমার নামটা স্টোর রাখবো। তো এই থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা দুইটা জিনিস করতে পারি, এইভাবে রেখে দিতে পারি। আর সেকেন্ড হচ্ছে একটা ভ্যালু ডিক্লেয়ার করে দিতে পারি, যে ধরো এখানে 100 দিয়ে দিলাম, তার মানে কি এখানে আমি 100টা ক্যারেক্টারের একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে পারবো অথবা একটা নাম লিখতে পারবো। তো যাই হোক, তো আমি এখানে লিখলাম সাবিত, আর মনে রাখবো সব লাইনের শেষে একটা করে সেমিকোলন দিতে, ঠিক আছে? এটা একটু মনে রাখবো সবাই। তো আমি যদি এখন এটা প্রিন্ট করতে যাই, সেক্ষেত্রে আমার এখানে দিতে হবে /s, ঠিক আছে? সাবিত প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? সিম্পল। তো এইটা একটু মনে রাখবা, এটা এটা নিয়ে বেশি ডিটেল কোনো জানার দরকার নেই, কারণ যেহেতু আমাদের অ্যারেটা এই ইয়াতে সেশনে নাই, তোমাদের পরবর্তী সেশনে তোমার সাকিব ভাই তোমাদের দেখা দিবে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হবে এবং অ্যারের ডিটেলস। তো এটা হচ্ছে পরে দেখে নিও। ওকে, আমরা মুভ করি। তো ইন্টিজার সরি ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সি এর 32টা কিওয়ার্ড আছে, ঠিক আছে? এগুলোকে রিজার্ভড কিওয়ার্ড বলে। এই কিওয়ার্ড গুলা আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না, এগুলো হচ্ছে রিজার্ভ করা। যেমন ইন্ট, তুমি ইন্ট ধরো এখানে আমি এ লিখলাম না, তুমি এখানে ইন্ট দিতে পারবে না, দেখছো? এখানে অলরেডি ইয়েলো চলে আসছে। তুমি ইন্ট যদি রান দাও তাহলে এরর দিবে, কারণ ইন্ট একটা রিজার্ভ কিওয়ার্ড, আমি ইন্ট এখানে ডিক্লেয়ার করতে পারবো না। তো এরকম টোটাল 32টা রিজার্ভ কিওয়ার্ড আছে, যেগুলো তোমরা সরি 32টা রিজার্ভ কিওয়ার্ড আছে, যেগুলো তোমরা ইউজ করতে পারবে না ভেরিয়েবল হিসেবে। সো এগুলো বাদে ইউজ করতে পারবো। এরপরে আমাদের একটা এক্সারসাইজ আছে, ঠিক আছে? ছোট একটা এক্সারসাইজ, ডাটা টাইপ এন্ড ভেরিয়েবল। এখানে কি বলছে, রাইট এ কোড অন দিস সিনারিও বিলো, স্টোর ইওর নেম ইন এ ভেরিয়েবল, স্টোর ইওর এজ ইন এ ভেরিয়েবল এবং স্টোর ইওর বার্থের ইন এ ভেরিয়েবল, আর প্রিন্ট করতে বলছে, ঠিক আছে? তো আমার 3টা জিনিস একটা ভেরিয়েবল রাখতে হবে, এটা প্রিন্ট করতে হবে, এটা একটু করে ফেলি। প্রথমে কি ছিল, নেম, এজ আর বার্থ দিয়া। তো নেমটা কি আমার অবশ্যই ক্যারেক্টারে রাখতে হবে। তো ধরলাম 50 ক্যারেক্টারের মধ্যে আমার 4 নেম, 50 ক্যারেক্টারের মধ্যে আমার রাখতে হবে। নেমটা ধরো সাবিত। তারপর আমার কি এখানে এজ বলছে, তো এজ কি 23.5 24 হতে পারে, তো এজটা আমি ফ্লোটে রাখলাম, ফ্লোট এজ ধরো 23.5। আর লাস্ট হচ্ছে বার্থডে। আর ইয়ার কখনো ফ্র্যাকশন হয় না, তো ইয়ারটা আমি ইন্টিজারই রাখলাম। ইয়ার হচ্ছে ধরো 2003 ধরে রাখলাম মাত্র এখানে। তো প্রিন্ট দিলাম সবগুলা আলাদা আলাদা করে, প্রিন্ট। ওকে, সো রান দিলাম। ওকে, সো দেখতে পাচ্ছি সবগুলা প্রিন্ট হয়ে গেল। তো এখন কে বলতে পারবে এই কোডটা কি হইছে কি হয় নাই, কেউ বলতে পারবা? যদি এখানে কোয়েশ্চেনটা রাখি, কেউ কি বলতে পারবা এই কোডটা কি আমি যে করলাম এটা কি হইছে কি নাকি হয় নাই? এনিওয়ান? জাস্ট দেখে র্যান্ডমলি তো ঠিকঠাকই মনে হচ্ছে ভাইয়া। ও আচ্ছা, একজন কমেন্ট করছিল ভাই সি না শিখে ডিরেক্ট সি প্লাস প্লাস শিখা কি বেটার? সেমই বলতে পারো। সি, তুমি যদি সি শিখতে পারো, সি প্লাস প্লাস খুব বেশি যে ডিফারেন্স তা না। সি প্লাস প্লাস এর সিনট্যাক্স মানে সি সি প্লাস সি যদি শিখো, সি প্লাস প্লাস ইজিলি শিখতে পারো, শুধু অল্প কিছু ডিফারেন্স আছে। সো সি প্লাস প্লাসও ডিরেক্ট শিখতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, কেউ বলতে পারবো কোডটা কি ঠিক আছে কি ঠিক নেই?
ঠিকই তো লাগতেছে ভাইয়া। জাতি চুপ কেন, ভয় পেতেছে কেন সবাই? ইয়েস নো, তোমরা মানে টেক্সটে লেখো, ইয়েস অর নো কিছু লেখো। দেখি তোমার জাস্ট রেসপন্স করো, তাইলেই হবে। যা সবাই নীরব হয়ে আছে, সবাই মনে হয় অনেক নার্ভাস হয়ে আছে, প্রোগ্রামিং শিখতেছে সবাই। আচ্ছা, তো আমাদের কোডটা বলতে পারো 70% ঠিক আছে, বাকি 30% ঠিক নেই। কারণ কি জানো? কারণ দেখো আমি এখানে একটা স্যাম্পল আউটপুট দিচ্ছি, ঠিক আছে? স্যাম্পল আউটপুটে কি লেখা? মাই নেম ইজ জিমি, আই এম 19 ইয়ার্স ওল্ড এন্ড মাই বার্থ ইয়ার ইজ 2004। কিন্তু এখানে প্রিন্ট হয়েছে কি আমার নামটা, এসটা আর ইয়া, এটার নাম কি জানি, ইয়াটা। সো এখানে তিনটাকে আমার এইভাবে প্রিন্ট, মানে এই ফরম্যাটে আমার আনতে হবে, ঠিক আছে? সো আমি ফরম্যাটটা একটু চেঞ্জ করি। সো আমার কি লিখতে হবে? মাই নেম ইজ, ওকে, তারপর এখানে একটা ডট আছে। তো আমি যদি এটা রান করি, দেখো, সরি এখানে একটা স্পেস হবে। মাই নেম ইজ সাবিত, ঠিক আছে? তো প্রথম লাইনটা হয়ে গেল। সেকেন্ড লাইনটা আমার ঠিক সেম ভাবেই করতে হবে। তো আমি এটা কেটে দিই। আই এম এত, সেখানে দশমিকের পর ধরো একটা সংখ্যা রাখলাম, এত ইয়ার্স ওল্ড এন্ড মাই বার্থ ইয়ার ইজ ডি কমা ইয়ার। ওকে, সো দেখো এখন এইটা আর এটা সেম, ঠিক আছে? সো অলওয়েজ মনে রাখবা তোমার ইয়াটা সেম রাখতে, কি বলে, ইট আউট স্যাম্পল আউটপুট যেটা থাকবে ওইটাকে ফলো করবা সবসময়, যদি কোনো একটা প্রোগ্রামের স্যাম্পল আউটপুট দেওয়া থাকে। তো এভাবে যদি আগে যেভাবে করছো ওইভাবে হয়েছে, বাট 70% হয়েছে, তো স্যাম্পল আউটপুটের সাথে না মিললে কিন্তু পুরো ফুল কোডটা কখনোই হয়নি। সেটা একটু মনে রাখবা। ওকে, এরপর আমাদের পরের টপিকটা হচ্ছে ইউজার ইনপুট, যে ইউজার থেকে কোনো ভ্যালু কিভাবে ইনপুট নিব, ঠিক আছে? সো ইউজার ইনপুটের ক্ষেত্রে আমরা সবসময় একটা ফাংশন ইউজ করবো, সিম্পল একটা ফাংশন, সেটাকে বলে স্ক্যানএফ। তো ধরো আমি একটা ভ্যালু নিলাম ইন্ট এ, ঠিক আছে? তো ইন্ট এ হচ্ছে, আমি এর ভ্যালু কত আমি আগেই বলে দিচ্ছি না, ইন্টের ভ্যালু হচ্ছে আমি নিজে ইনপুট দিব। সেক্ষেত্রে আমি এই যে স্ক্যানএফটা ইউজ করতে পারি। স্ক্যানএফ একটা ফাংশন, তো এটার যেহেতু ইন্টিজার, এটা ফরম্যাট স্পেসিফায়ার কি হবে, %d। আর এটা কিসে আমি স্টোর করব? এতে। সো এখানে এন্ড এ, ঠিক আছে? সো এই এন্ড চিহ্নটা দিয়ে আমি এর মধ্যে এটা অ্যাসাইন করলাম, ঠিক আছে? তো এখন সেম ভাবে যদি আমি প্রিন্টএফ করে দিই, রান দেওয়ার সময় কোডটা রান হয়েছে, আমি যদি এখানে 5 দিই, এই 5টা প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে? তো মনে রাখবা স্ক্যানএফ আর প্রিন্টএফ এর মানে ডিফারেন্স একটাই, স্ক্যানএফ এখানে এন্ড আছে, এন্ড এর মধ্যে স্টোর হয়ে যাবে, আর প্রিন্টএফ এর ক্ষেত্রে এই এটা ডিরেক্ট লিখে দিলে প্রিন্ট হয়ে যাবে। ওকে, সো এখানে এটাই। তো এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ ইউজার ইনপুট দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আমরা চার ধরনের মানে চারটা আলাদা আলাদা ইনপুট নাও ট্রাই করি। 4C আর ডাবলটা রাখলাম না, ঠিক আছে? তো আমি কি বলছি, চারটা আলাদা ইনপুট নেওয়া যাবে। তো আমি যাতে ঝামেলা না হয়, আমি একটু জাস্ট লিখে দিই, ইন্টার এ ইন্টিজার ভ্যালু, তারপর হচ্ছে স্ক্যানএফ ডি কমা এন্ড এ। সো আমি সেম ভাবে আরো দুইবার যেহেতু লিখবো, কপি করে নিই। আর এটা হচ্ছে ওকে। তো এখানে আমি তিনটা ভ্যালু স্ক্যান করে ফেলছি। তো এখানে আমার এন্ড এটার ফরম্যাট হবে এফ, আর এটা হবে পি, সি, এখানে হবে সি। তো ইভেন্চুয়ালি আমি প্রিন্ট করব সবগুলো একটা একটা করে। প্রিন্টটা করলে তো বুঝতে পারবো না হয়েছে কি হয় নাই। ওকে, একটু রান দিই কোডটা। তো ইন্টিজার বলো 22, ফ্লোটিং বলো 2.5। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, দেখো আমি যখন এই জিনিসটা করতে গেলাম, 3 নম্বরে আসার পর কোডটা দেখ উল্টাপাল্টা হয়ে গেছে, দেখছো?
মানে কোডটা রান হয়নি, ক্যারেক্টার আর ইনপুট নেয়নি, ক্যারেক্টার ইনপুট না নিয়েই তোমার কোডটা শেষ হয়ে গেছে। এটা কেন হয়েছে কেউ বলতে পারবা? ভাইয়া এখানে প্রিন্ট এফ এর পরে যে একটা পার্সেন্ট থাকে সেখানে মনে হয় ভুল হয়েছে। প্রিন্ট এফ এর পর মানে বুঝলাম না কোনটা? হ্যাঁ একদম শেষের। এখানে? জি ভাইয়া। না, হ্যাঁ ওখানে। এখানে আসলে প্রবলেমটা কি হয়েছে জানো? এখানে হচ্ছে দেখো ক্যারেক্টার কয় বাইট মনে আছে বলতে পারবা? ক্যারেক্টার কি 1 বাইট না? এই যে আমরা দেখছিলাম ইয়াতে ইন্টিজার 4 বাইট, ফ্লোটিং 4 বাইট, ক্যারেক্টার 1 বাইট, ঠিক আছে? তো এখানে দেখো আমি যখন 4 ধরনের ইনপুট আলাদা আলাদা নিছি, তো লাস্টে এসে যখন আমি এই জিনিসটা ইনপুট নিতে গেলাম, তো প্রবলেমটা হয়েছে কি জানো? এই যে এখানে আমি একটা জিনিস থেকে ইন্টার দিচ্ছি, এখানে একটা জিনিস থেকে ইন্টার দিচ্ছি, এখানে একটা জিনিস থেকে ইন্টার দিচ্ছি, তো যখন আমি ইন্টারটা দিচ্ছি না, তো ইয়া মানে তোমার এই কম্পাইলার করতেছে কি ওই ইন্টারটাকে ইনপুট হিসেবে ধরে নিছে। সো এই এক, কারণ এই সি দ্বারা কি বোঝাচ্ছে, একটা ইনপুট নিবে। সো ওই যখন ইন্টারটাই যখন নিয়ে নেয় না, তখন পুরো প্রোগ্রামটা উল্টাপাল্টা মানে হয়ে যাচ্ছে একটু। সো এটা একটা সি এর একটা প্রবলেম বলতে পারো। সো এখানে একটা এটা সলভের জন্য এখানে একটা স্পেস দিতে হবে, ঠিক আছে? তো একটা স্পেস দিলে তখন এটা ঠিক মতো রান করার কথা। আমি দেখি ঠিক মতো রান করে নাকি। এই যে দেখছো ঠিক মতো রান করতেছে। সো এই একটা প্রবলেম আছে সিতে, যে এই স্পেসটা একটা স্পেস দিলে এই জিনিসটা সলভ হচ্ছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবো তোমরা, ঠিক আছে? মানে শুধুমাত্র ক্যারেক্টার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, আর মোটামুটি বাকিগুলা সেরকম এরকম কোনো প্রবলেম নাই আপাতত। সো আমি এখানে এই কোডটা অলরেডি করে দিছি, তোমরা একটু দেখে নিও। এই যে একটা স্পেস অ্যাড করে দিবা, তাইলে সুন্দর মতো রান করবে, আর কোনো প্রবলেম হবে না। তো আমাদের আরেকটা মানে এক্সারসাইজ আছে, আমরা একটু দেখি। ডিক্লেয়ার 3 ভেরিয়েবলস টু স্টোর নেম, স্যালারি এন্ড এজ, টেক ইউজার ইনপুট, নেম, স্যালারি, এজ এবং প্রিন্ট দ্য ইনফো, ঠিক আছে? তো এখন আমার দেখো এখানে স্যাম্পল ইনপুটও কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো আমি শুধুমাত্র ইনপুট নিলেই হবে না, এই স্যাম্পল ইনপুটের মতো যাতে প্রোগ্রামটা দেখায় সেই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। সো অলওয়েজ রিমাইন্ড দ্যাট যে স্যাম্পল ইনপুট আউটপুট ভালো করে চেক করবো, তারপর কোডটা লিখবো, ঠিক আছে? সো আমরা যদি এটাকে একটু ইয়া করি, তো দেখি কি কি চাইছে। প্রথমে কি বলছে, ডিক্লেয়ার 3 ভেরিয়েবলস টু স্টোর নেম, স্যালারি এন্ড এজ। ওকে, তো আমি 3টা ভেরিয়েবল নেই। তো নেমের জন্য কি একটা ক্যারেক্টার নিতে পারি, ক্যারেক্টার নেম। তো এখানে নেম দিলাম 50। তারপর কি স্যালারি ধরো স্যালারি পূর্ণ সংখ্যা ধরলাম ইন্ট স্যালারি। আর এজ ধরলাম ফ্লোটিং ভ্যালু, ঠিক আছে? কারণ এটা এজ দশমিক দিতে পারে। তারপর বলছে টেক ইউজার ইনপুট, ইউজার ইনপুটের আগে দেখো কি লেখা আছে, এন্টার ইওর নেম। এই যে এইভাবে আমরা যে করলাম না, ঠিক সেম ভাবে এটাই করবো। সো প্রিন্টএফ enter your name, তারপর কি স্ক্যানএফ এই নেমটা স্ক্যান করে ফেলবো। সরি নেম তো ক্যারেক্টার, যেহেতু এটা ইয়া মোর দেন ওয়ান ক্যারেক্টার, তো আমি কি বলছিলাম এস দিব, ঠিক আছে? এস দিলে তারপর হচ্ছে enter your salary। তো এখানে কি হবে, স্যালারিটা কি দিছিলাম আমরা, স্যালারি হচ্ছে ইন্টিজার, স্যালারি ইন্টিজার। তারপর হচ্ছে enter your age, এজ হচ্ছে ফ্লোট। তো আমার স্ক্যান হয়ে গেল। এরপর কি স্ক্যানের পর কি প্রিন্ট করতে হবে না? প্রিন্ট কি your name is s name your salary is d salary, আর লাস্ট হচ্ছে ফ্লোট না, your age is, এটা কি হবে এজ হচ্ছে এফ। আমি রান করে দেখি। ইন্টারভিউ নেম সাকিব ধুরি, স্যালারি 20,000,
এজ হচ্ছে 22। একটা সেগমেন্টেশন এরর দিচ্ছে, আমার এখানে একটু ভুল হয়েছে, এখানে এন্ড দেইনি। ওকে দেখো এখানে কোড রান হয়েছে ঠিকই, দেখো সব কিন্তু এক লাইনে চলে আসছে, দেখছো? এর জন্য আমি কি বলছিলাম, এখানে নিউ লাইন দিতে হবে, তার মানে কি এই সাকিবের পরে একটা নিউ লাইন আসবে, এটার পরে নিউ লাইন আসবে। তো সবসময় মনে রাখবা ওই ডাবল কোটের এক পরে একটা স্ল্যাশ এন দিতে, তাহলে তোমার আর প্রবলেম হবে। আমি যদি এখানে লিখি সাকিব, স্যালারি 20,000 দিলাম, এজ দিলাম 22.5, তো আর মোটামুটি হয়ে গেছে। আর এইটা তো আমি বলে দিলাম এখানে 0.1 যদি দাও তাইলে আর দশমিকের পর এক ঘরে বেশি আসবে না। তো আমি আরেকবার রান দিয়ে দেখাই তোমাদের, এবং দেখো ঠিক মতো রান করতেছে, ঠিক আছে? সো এভাবে সবসময় ইনপুট আর আউটপুট মিলে ফলো করবো সবসময় ইয়া কোড লেখার সময়। ওকে, আর মানে এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এনিওয়ান, এনি কোয়েশ্চেন? লাইভ আই গেস। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমরা একটু মুভ করি নেক্সট স্লাইডে। আচ্ছা, তো সি প্রোগ্রামিং এ আমরা যেমন যখন মানে অঙ্ক করি তখন আমরা বিভিন্ন ধরনের ইয়া দেখি, এটা নাম কি, যোগ বিয়োগ গুণ ভাগ, তো এগুলোকে ইংলিশে অ্যারিথমেটিক অপারেটর বলে। প্রোগ্রামিং এ এরকম বিভিন্ন ধরনের অপারেটর আছে। তো এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, যেখানে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। আর এই চিহ্নটা হয়তো তোমরা আগে চিহ্ন নাই, সেটা হচ্ছে এটাকে বলে মডুলাস চিহ্ন, ঠিক আছে? তো এটা দ্বারা ভাগশেষ বোঝায়। মনে করো আমি 5কে 3 দিয়ে ভাগ দিই, ঠিক আছে? তাহলে ভাগশেষ কত আসবে বলো? 2 আসবে, কারণ 3 একে 3 আর এখানে বিয়োগ বিয়োগ করলে 2 আসে। সো আমি যদি দুইটা সংখ্যার মধ্যে একটা মডুলাস চিহ্ন দিই, তাইলে সংখ্যা দুইটার মধ্যে যে ভাগশেষটা আউটপুট হিসেবে দেখাবে, এই আর কিছুই না। তো আমরা একটু দেখি অপারেটর গুলা কিভাবে কাজ করে, একটু প্র্যাকটিক্যালি দেখি। তো ধরো ইন্ট এ, আর এ ধরো 9, বি ধরো 4। তো আমি যদি প্রিন্ট করি বি, দুইটা সংখ্যার যোগফল যদি প্রিন্ট করি a প্লাস বি, তাহলে আমরা আউটপুট কত আসবে? 13। ওকে, সো এরপর যদি আমি আরো কিছু অপারেশন দেখি, a মাইনাস বি যদি দেখি, তারপর a ডিভাইডেড বাই বি, আর a মডুলাস অফ বি। তো দেখো এরকম আসছে, কিন্তু এখন এখানে দেখো a কে b দিয়ে ভাগ করলে তোমরা বলতে পারো ওকে ভাগশেষ তো তোমার ভাগফল তো ইয়ে আসবে, কারণ কি জানি কত আসার কথা। আমি যদি ক্যালকুলেটরে দেখি, 9 কে যদি আমি 5 দিয়ে ভাগ দিই তাহলে কত আসার কথা? 1.8, কিন্তু এখানে দেখাচ্ছে কত? 2.25, কিন্তু এখানে 2 দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে আমরা ডিক্লেয়ার করছি কি ইন্ট না, তার মানে এই সংখ্যাগুলো ইন্টিজার। সো এটার আউটপুট গুলা অলওয়েজ ইন্টিজার হবে, ঠিক আছে? এখানে কোনো ফ্র্যাকশন ভ্যালু আসবে না। তাই আমরা যখন এটা ভাগ করতেছি শুধুমাত্র পূর্ণ সংখ্যাটাই আউটপুট হিসেবে শো করতেছে। আর এটার মডুলাসটা তো বললামই, 9 কে যদি আমি 4 দিয়ে সরি 9 কে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, আর এক যে ভাগশেষটা সেই ভাগশেষটা দেখাচ্ছে। তো আমি যদি এই সেম কাজটা আবার ইয়াতে করি, ফ্লোট a ইকুয়াল টু সরি সি ইকুয়াল এ বি সি, আচ্ছা দুইটারই ফ্লোট দিয়ে দিই, তাহলে এখানে যদি এখানে দেখো একটা ইরর দিচ্ছে, কারণ কি এই মডুলাস অপারেশনটা তোমার এই ফ্লোটিং ভ্যালুর ক্ষেত্রে কাজ করে না, ঠিক আছে? সো আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, বাকিগুলো কাজ করবে। যেমন দেখুন এখানে কিন্তু ঠিকই 2.25 আসতেছে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মনে রাখবা, ঠিক আছে? তো ইন্টিজার আর ফ্লোটের ক্ষেত্রে। এরপর মুভ অন করি আমরা
অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজটা আমি আগেই বলে দিছি, বাট একটু ডিটেল দেখে এখন। সেটা কি আমি ওই যে বক্সের একটা এক্সাম্পল দিছি, সবার হয়তো মনে আছে বা মনে নেই, যেটাই বলি। তো আমি যদি এখানে ইন্ট a = 5 বলি, তো এটা মানে এটা বোঝাচ্ছে যে একটা বক্স আছে আমার কাছে, ঠিক আছে? বক্সের মধ্যে 5 নাম্বারটা স্টোর আছে, ঠিক আছে? তো এখন আমি যদি এটা প্রিন্ট করি, দেখো এই 5ই কিন্তু শো করবে, ঠিক আছে? ওকে, 5ই শো করলো। কিন্তু এখন আমি যদি আরেকটু ইন্টারেস্টিং কাজ করি, ধরো এখানে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি b। ওকে, এবার তুমি বললাম b = a। এবার প্রিন্ট করলাম ধরো d, মানে bটা প্রিন্ট করবো, ঠিক আছে? এখন বলো b এর মান কত হবে, বলো তো, কে বলতে পারবা? কেউ বলতে পারবা এখানে কি প্রিন্ট হবে সেকেন্ড লাইনে? এনিওয়ান? তো যাই হোক, তো এই সেকেন্ড লাইনে যদি আমি এটা আউটপুট দিই, সেকেন্ড লাইনে এই a এর মানটাই b তে অ্যাসাইন হয়ে গেছে, ঠিক আছে? সো এটাই প্রিন্ট হলো, আর কিছু না। তো a এর মানও 5, b এর মানও 5, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্টটা জিনিস সেরকম। তো যখন তুমি একটা বক্সের মধ্যে 5 রাখলা, এরপর মনে করো আবার 10 লিখলা, ঠিক আছে? ধরো এখানে আমি যদি এখানে লিখলাম a = 10, এখানে আবার প্রিন্ট করলাম a, দেখো প্রথমে 5 হয়েছে, তারপর 10 প্রিন্ট হয়েছে। তার মানে কি প্রথমে বক্সের মধ্যে আমার ছিল 5, কিন্তু পরবর্তীতে যখন আমি 10 লিখলাম, তার মানে কি বক্সের মধ্যে 5টা রিপ্লেস হয়ে গেছে 10 এর মাধ্যমে, তার মানে 10টা আউটপুট হিসেবে দিলাম, ঠিক আছে? তো এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। আর সবসময় মনে রাখবা সি মানে প্রোগ্রামটা সবসময় শুরু থেকে লাইন বাই লাইন এক্সিকিউট হয়। প্রথমে এই লাইনটা এক্সিকিউট হবে, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা। তাই প্রথমে এর মান ছিল 5, 5টা প্রিন্ট হয়েছে, তারপরে এর মান হয়ে গেছে চেঞ্জ হয়ে 10, 10টা প্রিন্ট হয়েছে, ঠিক আছে? তো প্রথম থেকে শুরু থেকে লাইন বাই লাইন এক্সিকিউট হয়। ওকে, সো নেক্সট স্লাইডে আমরা যাই। তো এখানে রিলেশনাল অপারেটর কিছু আছে, তোমরা আইসিটি বইয়ে পড়ছো, এটার নাম কি জানি, ওই এন্ড অর নট, এই তিনটা অপারেশন সম্পর্কে হয়তো তোমরা অবগত আছো। তো এই তিনটা অপারেশন এমন ভাবে কাজ করা যে দুইটা সংখ্যার মধ্যে একটা অপারেশন কাজ করে, এটা আউটপুট হয়তো 1 হবে আর নাহলে 0 হবে। এটা হয়তো তোমরা অনেকেই জানো। সো এখানে আমি যদি দেখি 5 = 3 বলতে এটা বোঝাচ্ছে যে 5 এর মান কি 3 এর সমান? আমরা তো জানি এটা কখনোই সমান না, তাই এটার আউটপুট আসবে 0। আবার দেখো 5 এর মান কি 3 এর থেকে বড়? যদি 3 এর থেকে বড় হয় তাহলে আউটপুট হবে 1। আবার দেখো 5 এর মান কি 3 এর থেকে ছোট? অবশ্যই ছোট না, তাহলে এটা হবে 0। আর নট চিহ্ন মানে কি? আর 5 এর মান 3 এর সমান না, তার মানে এটাকে সত্য, তার মানে 1 আউটপুট হচ্ছে। তো এই অপারেটর গুলোর কাজ আমি একটু ডিটেল দেখো, নেক্সট একটা স্লাইড আছে ওইটাতে। তো লজিক্যালও সেম। লজিক্যাল আমরা যে লজিক্যাল অপারেটর বলি, দুইটা আলাদা আলাদা রিলেশনাল অপারেটরের মধ্যে আমরা যদি ট্রু পাই, সেক্ষেত্রে একটা ফাইনাল আউটপুট দিবে 0 অথবা 1, ঠিক আছে? এতটুকু মনে রাখবে, বেশি মনে রাখার দরকার নেই, কারণ এখানে ডিটেল লেখা আছে অলরেডি যে c = 5, তার মানে কি এখানে দেখো c এর মান অলরেডি 5 আছে, তার মানে কি এটা ট্রু। d এর মান 2, d এর মান কি 5 এর থেকে বড়? অবশ্যই না, তার মানে এটা 0 এবং এটা হচ্ছে 1। 1 আর 0 এর মধ্যে যদি মানে এন্ড অপারেশন করি তাহলে কি আসবে? অবশ্যই 0, তার মানে এটা ফাইনাল আউটপুট হবে 0। তো এরকমই এখানে দেখো c = 5 আছে, d = 2 আছে। c = 5 ট্রু, d = 2 এটা এটা ফলস, ঠিক আছে? কারণ d এর মান 2 এর থেকে বড় না, তার মানে কি এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0। 1 আর 0 এর মধ্যে অর অপারেশন করলে আমরা জানি 1 আসে। ওকে, ডান। আর ফাইনালি নট হচ্ছে রিভার্সটা, যদি 0 থাকে 1 হবে, 1 থাকলে 0 হবে, সেটা এখানে করা হয়েছে। যেমন c = 5, তার মানে এক্সপ্রেশন এটা মানে কি c = 5 যেটা ট্রু, এটা যদি নট হয়ে গেলে এটা 0 হয়ে যাবে। এইটাই। তো আমার এখানে একটা দেখো দুটা শর্ট এক্সারসাইজ আছে, আমরা এক্সারসাইজ গুলো করে ফেলেই, দেখি কি হয়। যেমন প্রথমটা আমি করার দরকার নেই, কারণ এটা অলরেডি একটা দেখাইছি। 10 আর 26 অ্যাসাইন করে যোগ বিয়োগ গুণ ভাগ করবা, এটা তোমরা করে নিও, এই স্লাইডটা দিয়ে দিব না। এরপরে দেখো রাইট এ কোড অন দ্য সিনারি বিলো, যেখানে কি বলছে একটা ট্রায়াঙ্গুলের মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা করে ফেলি, এটা একটা খুবই ছোট একটা জিনিস। তো ত্রিভুজের কয়টা ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা সূত্র জানি কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তার মানে আমার
ইউজার ইনপুট দিতে হবে ভূমি এবং উচ্চতা। তো ধরি এটা আমরা ফ্লোটেই করি, ঠিক আছে, ফ্লোট ধরো বেজ এবং হাইট। তো আমরা ইউজার ইনপুট দিব, ঠিক আছে, scanf তো আমরা এখানে লিখে দিতে পারি printf please enter base, বেজ মানে ভূমি আর কি। আর সেকেন্ড লাইনে লিখলাম ধরো প্লিজ এন্টার হাইট। এরপর ধরো আপনি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে যেটা হচ্ছে এরিয়া, ঠিক আছে, এরিয়া ক্যালকুলেশন হবে। তো এরিয়ার সূত্র কি, এরিয়া ইকুয়াল টু হাফ, হাফ মানে কি 1/2, 1/2 কে ভাগ করলে কি হয় 0.5, তো 0.5 গুণ ভূমি ইংলিশ কি বেস ইনটু হাইট, শেষ। আমরা যদি এখন প্রিন্ট করি the area of the triangle is f area। তো আমরা ধরো দশমিকের পর 2 ঘর রাখতে চাই, তো 0.2 দিয়ে দিলাম এখানে। তো বেস দিলাম 6, হাইট দিলাম 13 এবং ক্ষেত্রফল দেখাচ্ছে 13.00, ঠিক আছে। এটা সিম্পল এক্সারসাইজ। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আমরা সেশন প্রায় শেষের দিকে মানে চলে আসছি, আমাদের আরেকটা টপিক বাকি আছে। তো এর মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো এখন। ওকে, কারো যেহেতু কোনো প্রবলেম নেই তাহলে আমরা একটু মুভ করি। লাস্ট আমাদের টপিক সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে এটা বোঝায় যে কোনো একটা সিদ্ধান্ত নিবা, ঠিক আছে। ধরো তুমি এখান থেকে আজকে মনে করো মনে করো সকালবেলা ঘুম থেকে উঠছো, ঠিক আছে, তুমি এখন কলেজে যাবা কি যাবা না, তার মানে কি এখানে দুইটা থাকতে পারে, হয়তো যাবো বা যাবো না, ঠিক আছে। তো গেলে স্কুল থেকে ওই বাসে যেয়ে পুরো কলেজে যাবা, আর না গেলে তো থাকলাই বাসে, ঠিক আছে। তো গেলে একটা অনেক মনে করো গেলে তোমার একটা কাজ করতে হবে, আর না গেলে আরেকটা কাজ করতে হবে, ঠিক আছে। সো এখানে দুইটা জিনিস মানে কন্ডিশনাল স্টেটমেন্টে ইউজুয়ালি থাকে। সো মনে করো এখানে আসলাম, এটা একটা ফ্লো চার্ট বলতে পারো। তো কন্ডিশনটা যদি সত্যি হয় একটা কাজ হবে, যদি কন্ডিশনটা মিথ্যা হয় আরেকটা কাজ হবে, সিম্পল, ঠিক আছে। তো এটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখি জিনিসটা কি হতে পারে। তো আমি যদি একটা কোড লিখি, ধরো int a equal to 5, তো আমি এখন লিখলাম if a equal to 5 হয়, না, if a is greater than ধরো 3 হয়, printf ধরো হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আর যদি না হয় তাহলে আরেকটা কোড এক্সিকিউট হবে, printf হ্যালো শাহিন। এখন আমি যদি একটা রান দিই কি হয় দেখো, হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হচ্ছে। কেন? আমরা যদি কোডটা আমি কি বলছি সবসময় লাইন বাই লাইন এক্সিকিউট হয়, পাশে থেকে আসবে আস্তে আস্তে আস্তে, যখন a equal to 5 অ্যাসাইন হয়ে গেছে। তো এই এখানে যখন আসলো এই কন্ডিশনে তখন কি হচ্ছে, a কি 5 থেকে বড়, মানে তার মানে কি এখানে জিনিসটা এরকম হচ্ছে 5 is greater than 3, যেটা কি ট্রু। তার মানে কি এখানে এই কোডটা এক্সিকিউট হবে, ঠিক আছে। তার মানে কি এই কোডটা যখন একবার এক্সিকিউট হয়ে যাবে তখন আর এই কোডটা এক্সিকিউট হবে না। তো এখন যদি আমি জিনিসটা উল্টা করে দেই তাহলে কি হচ্ছে, 5 কি 3 থেকে ছোট, যেটা অবশ্যই ট্রু না। তার মানে কি এই কোডটা এক্সিকিউট হওয়ার কথা। তো দেখি কি হয়, হ্যালো শাহিন, তার মানে কি সেকেন্ড কোডটা এক্সিকিউট হচ্ছে। তো কন্ডিশনাল স্টেটমেন্টটা বলতে এটাই বোঝাচ্ছে যে কোনগুলো মানে শর্তটা দেখবে, শর্তটা যদি পূরণ হয় একটা কাজ হবে, যদি শর্তটা পূরণ না হয় অন্য একটা মানে অন্য একটা কাজ হবে। তো এটাই
সিম্পল একটা জিনিস। তো আমরা যদি ইফ এলস ইফ আর এলস মানে একাধিক কন্ডিশন থাকে, ঠিক আছে। তো আমি যদি এরকম বলি এর মান ধরো 5, ঠিক আছে। তো এর মান যদি 3-এর থেকে ছোট হয় একটা জিনিস হবে, এর মান যদি এলস ইফ এর মান যদি 3 হয় তাহলে আরেকটা কোড এক্সিকিউট হবে। আর ফাইনালি এলস হলে এই দুইটার একটাই যদি যদি সত্যি না হয় তাহলে এলস এক্সিকিউট হবে, ঠিক আছে। এলস এ ধরো দিলাম হ্যালো চাই। তো দেখো এই কোডটা যখন রান হবে, লাইন বাই লাইন যখন রান হবে, এর মান 5 আছে, তার মানে কি এর মান 5-এর থেকে ছোট না, তার মানে এটা ফলস, তার মানে এই কোডটা এক্সিকিউট হবে না। পরের লাইন আসলো এলস ইফ এগুলো 3, এগুলো 3ও না, তার মানে এটাও এক্সিকিউট হবে না। তো লাস্ট টাইমে আসবে এইটা যা হবে। সো এটা হচ্ছে আমার ইফ এলস ইফ আর এলস এর যে মানে কন্ডিশনাল স্টেটমেন্ট, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টটা একদম খুব সিম্পল একটা জিনিস। তো আমরা এখানে মেবি একটা এক্সারসাইজ আছে, এক্সারসাইজটা একটু দেখি। ওকে, সো এখানে দেখো ডিক্লেয়ার 3 ইন্টিজার ভেরিয়েবলস a = 5, b = 8 এবং c = 10, এবং এর মধ্যে ম্যাক্সিমাম ভেরিয়েবলটা কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে প্রিন্ট করতে বলছে, ঠিক আছে। তো আমরা করি। তো তিনটা আগে ভেরিয়েবল আর কি ডিক্লেয়ার করতে হবে। আগে ভেরিয়েবল তিনটা ডিক্লেয়ার করি, a5 b8 c10, তাই তো। তো a b c তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এর মধ্যেই দিয়ে দিই a = 5, b = 8, c = 10, এর মধ্যে ম্যাক্সিমামটা বের করতে হবে, ঠিক আছে। এখন তিনটা নাম্বার মধ্যে আমি ম্যাক্সিমাম কিভাবে বের করবো, একটা সিম্পল জিনিস চিন্তা করো। এ যদি সব থেকে বড় হয় বি আর সি এর থেকে ছোট হবে, বি যদি সব থেকে বড় হয় এ আর সি বির থেকে ছোট হবে, আর সি যদি সব থেকে বড় হয় এ আর বি সি এর থেকে ছোট হবে। সিম্পল। তো আমরা এই জিনিসটা এক্সিকিউট করব। তো প্রথমে ধরে নেই ইফ এ ইজ গ্রেটার দেন বি এন্ড এ ইজ গ্রেটার দেন সি, তার মানে কি এর মান বি এর থেকে বড়, সি এর থেকে বড়, ঠিক আছে। তো আমি এখানে প্রিন্ট করতে পারবো এ ইজ ম্যাক্সিমাম। ওকে, সিম্পল। কপি করে রাখি। এখন ধরো সেকেন্ড এলস ইফ যদি বি বড় হয় তাহলে বি এর মান কি এর থেকে বড় হবে, আবার কি সি এর থেকে বড় হবে, তাহলে কি বি ইজ ম্যাক্সিমাম। এবং ফাইনালি এলস যদি এটাও সত্যি না হয়, এটাও সত্যি না হয়, এও যদি বড় না হয়, বিও যদি বড় না হয়, তাহলে কি অটোমেটিক্যালি সি বড় হবে। তাহলে কি এখানে আর আমার এলস ইফ দেওয়া দরকার আছে, আমি ডিরেক্ট বলে দিতে পারি printf c is maximum। রান করি, c is maximum। তো আমরা চাইলে এটা একটু চেঞ্জ করতে পারি। এই কোডটাকে আমরা যদি ইউজার ইনপুটে কনভার্ট করতে চাই, মানে ইউজার থেকে ইনপুট নিব, তো ইন্ট এ বি সি। তো আমরা যদি তিনটাকে স্ক্যান করি, তার মানে এন্ড এ এন্ড বি এন্ড সি, এক্ষেত্রে আমরা ইউজার থেকে তিনটা ভ্যালু নিব। সরি, ইউজার থেকে তিনটা ভ্যালু নিব, ভ্যালু নেওয়ার পর এই তিনটার মধ্যে কম্পেয়ার করে সব থেকে ম্যাক্সিমামটা প্রিন্ট করব। তো রান দিলাম, রান দেওয়ার পর আমি তিনটা ভ্যালু দিই 33, 44, 66। তাহলে সি আছে, এখানে আমি ইয়াটা করি নেই, তো আমি এখানে ভ্যালুটাই দিয়ে দিই এ, তাহলে ভ্যালুটা ঠিক দেখাবে। এখানে একটু কমা হবে, সরি, 33, 55, 66 ম্যাক্সিমাম। দেখছো খুবই সিম্পল একটা জিনিস, কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো
তোমরা হচ্ছে লজিকটা চিন্তা করবা, মাথার মধ্যে সাজাবা যে প্রোগ্রামিং এর মেইন জিনিসটা হচ্ছে চিন্তা করা, কিভাবে চিন্তা করবা, ঠিক আছে? সো চিন্তা করার ক্যাপাবিলিটিটা একটু ইয়া করবা, ইজি ভাবে চিন্তা করবা, কোনো কঠিন ভাবে চিন্তা করবা না। একটা কোড করার আগে সবার আগে মানে জিনিসটা যদি মনে করো একটা এক্সারসাইজ দেখলা, ঠিক আছে? তো এক্সারসাইজটা তুমি মনে করো যে একটু ভয় পেয়ে গেছো দেখা, তো ফার্স্টে করবে কি খাতার মধ্যে সাজাবা, পেন্সিল দিয়ে সাজাবা যে প্রথমে না এই জিনিসটা করতে হবে, তারপর ওই জিনিসটা করতে হবে, তারপর এই জিনিসটা করতে হবে, তারপর একটা জিনিস একটা একটা করে এক্সিকিউট করবা। যেমন আমি ফার্স্টে কি করছি সবগুলোকে ভ্যালু আলাদা আলাদা অ্যাসাইন করে দিয়ে করছি, যখন দেখি কোডটা ঠিক আছে তখন কি স্ক্যানএফটা বসাই দিছি। তো এরকম বিভিন্ন ভাবে তুমি নিজেকে ট্রেন করতে পারো। বড় একটা কোড হইলে যদি মানে কোডটা যদি একটু বড় হয় ভয় পাবা না, ওই কোডটাকে ছোট ছোট কয়েকটা অংশে ডিভাইড করে নিয়ে একটা একটা করে এক্সিকিউট করে সবগুলো আলাদা একসাথে করবা, তাহলে দেখবা কোডটা অনেক ইজি হয়ে যাচ্ছে। তো এইভাবে কখনো মানে কোড ইয়া দেখে ভয় পাবা না, সাইজ দেখে ভয় পাবা না, সবসময় লজিকটা চিন্তা করবা। চিন্তা করাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোডিং এর ক্ষেত্রে, এক্সিকিউটটা না। আর সিনট্যাক্সের কথা তো বললামই, এই জিনিসগুলো তোমাদের এখন হয়তো নতুন লাগতে পারে, ভয় লাগতে পারে, সেক্ষেত্রে তোমরা সবসময় যে এই সিনট্যাক্স নোটবুক যেটা আমরা তোমাদের জন্য তৈরি করছি, যেমন এখানে দেখো হাউ টু রাইট এ কমেন্ট, তারপর কিভাবে ইউজার ইনপুট নেওয়া যায়, সবগুলো আছে। সো তোমরা যদি এটা প্রিন্ট করে তোমরা যখন কোড করবা, তোমার নোটবুকটা সামনে থাকবে, সিনট্যাক্স নোটবুকটা, আর পাশে হচ্ছে তোমার ওই হ্যান্ড রিটেন নোটবুকটা। যখন তুমি কোনো একটা বেসিক এক্সারসাইজ দেখবা, তো বেসিক জিনিসগুলো যখন প্রিন্ট এফ, মনে করো প্রিন্ট এফ লেখার সময় আমাদের অনেক ভুল হয়, দেখো ইরর আসতেছে, ঠিক আছে? তো কোড মনে করো আমি এখানে একটা ধরো আমি একটা বড়াতের এক্স দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো আমাকে দেখাচ্ছে এই জায়গাটা ইরর আছে, তো আইডি ওয়াইজ ভ্যারি করে, ঠিক আছে? তো যেমন এই আইডিটা মানে এই কম্পাইলারটা অনেক ভালো, তাই এখানে একদম এক্সাক্ট দেখাচ্ছে কি ভুল হয়েছে, তো অনেক সময় দেখায় না। সেক্ষেত্রে তোমরা করবে কি এই পকেট গাইডটা ফলো করবা। যেমন দেখো এখানে আমরা কিছু দিয়ে দিচ্ছি, যেমন এই যে কিছু কমন মিস্টেক, যে এখানে এস বড় হয়েছে, এখানে এস ছোট হয়েছে, ইনভ্যালিড ডাটা টাইপ, তো এই জিনিসগুলো খেয়াল রাখবা, ঠিক আছে? তো এই সিনট্যাক্স নোটবুকটা দেওয়ার মানে লক্ষ্য মানে টার্গেটে ছিল এটা যে তোমরা সিনট্যাক্স গুলো মুখস্থ করবা না, মানে গলা ধরা মুখস্থ করবা না, এটা তোমাদের পাশে থাকবে কোড করার সময়, তোমরা এটা দেখে দেখে কোড করবা। দেখার পর একটা পর্যায়ে যে 1 or 2 উইকের পর তোমার এটা প্রয়োজনীয় হবে না, ঠিক আছে? তো তখন তুমি এটা ছাড়াই কোড করতে পারবা। তো বেসিক স্টার্টিং এর ক্ষেত্রে তোমরা হচ্ছে এটা ইউজ করবা, এরপরে আস্তে আস্তে এটা ইউজ তোমার দরকার নাই। যেমন প্রিন্টএফ তখন তোমরা এইসব ছোটখাটো ভুল করবা না, এরপর তোমরা এটা ছাড়াই চলতে পারবা আর কি। তো এখানে আমাদের সবকিছু বেসিক কিছু জিনিসপাতি দেওয়া আছে, তুমি এটা দেখে নিবে। এখানে মানে তোমরা আমি রিকমেন্ড করবো এটা প্রিন্ট করে নিবা, ঠিক আছে? প্রিন্ট করতে বেশি লাগবে না, মাত্র 15 পেজ আছে। তো আমি আমাদের সেটা যতটা শর্ট করা যায়, এখানে এক্সট্রা কোনো ইনফরমেশন নাই। এটার বাদেও যে কিছু নেই তা না, এই বাজে মানে এর থেকে পরে তোমার অনলাইনে প্রচুর রিসোর্স আছে, W3 স্কুলস, গিগস ফর গিগস আর প্রোগ্রাম মিস, এই তিনটা প্ল্যাটফর্মে খুবই ভালো ভালো রিসোর্স আছে। তো ওইখান থেকে এক্সট্রা ইনফরমেশন নিতে পারবা, ঠিক আছে? তো এটা বলতে পারো এটা সামারাইজড, ঠিক আছে? তো আমরা এখানে তোমার প্রোগ্রামিং এর স্টার্টিং থেকে লুপ পর্যন্ত কভার করছে, ওকে, ঠিক আছে? কারণ আমরা জানি যে এর বেশি হয়তো পড়ানো পসিবল না, বাট এটার সেকেন্ড এডিশনে হয়তো আমরা আরো কিছু জিনিস অ্যাড করার ট্রাই করবো, ডিপেন্ডস অন তোমরা কিভাবে ফিডব্যাক দিতেছো সেটার উপর। তো এখানে আসার পর দেখো এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, ঠিক আছে? তো এটাকে আমরা বলি এরর ফাইন্ডিং, ঠিক আছে? এই জিনিসটা আমরা বলি এরর ফাইন্ডিং। তো এখানে দেখো একটা প্রোগ্রাম লেখা আছে, ঠিক আছে? এই প্রোগ্রামের এরর গুলা বের করতে হবে তোমাদের, ঠিক আছে? যেমন আমরা যদি এটা নেই, আমি একটু দেখে তোমরা এটা কিভাবে করবা, তোমরা এটা পেয়ে যাবো। তো তোমরা এটা কিভাবে সলভ করবা, আমি যখন এটা নিলাম, তো দেখো এখানে কি ভুল আছে, ঠিক আছে? সরি, পুরোটা কপি হয়নি। তো আমি যদি এটাকে একটু ইয়া করি, দেখো তো শুরুতেই দেখো এখানে সেমিকোলন দেওয়া হয়নি, ঠিক আছে? এটা একটা ভুল। তারপরে দেখো ইনসার্ট ইউর ভ্যালু হিয়ার, এখানে দেখো ওই যে ডাবল কোটের জায়গায় সিঙ্গেল কোটটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে ডিক্লেয়ার করা হয়েছে বড়াতের এফ, কিন্তু এখানে আমরা জানি ফ্লোটের ক্ষেত্রে এখানে কি বড়াতের এফ হবে। আর এখানে দেখো কি করছে, এখানে থার্ড সেকেন্ড ব্র্যাকেটে হবে না, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে সবসময়। আর গুণ চিহ্নর বেলায় এক্স না, এটা হচ্ছে এই স্টার চিহ্নটা ইউজ করা হয়, ঠিক আছে? তো ফাইনালি এখানে একটা স্পেস হবে, আরো আচ্ছা যেখানটা সেমিকোলন মিসিং গেছে। এবং দেখো কার্লি ব্রেস দুইটাই কিন্তু এক সাইডে দেওয়া, ঠিক আছে? এটা কি ক্লোজিং হবে, ওকে? আমার কোড রান করতেছে, ইয়েস, এবং কোড রান হচ্ছে, ঠিক আছে? সো এইভাবে তো এই প্রবলেম গুলো হচ্ছে তোমরা নিজেরা
মানে কোডে মনে করো 4 থেকে 5টা করে ভুল দেওয়া আছে, এই 4 থেকে 5টা ভুল তোমাদের কাজ হচ্ছে ফাইন্ড আউট করে কোডটা এইভাবে রিরাইট করে রান করবা। রান যখন হয়ে যাবে তখন তোমরা তোমাদের হ্যান্ড রিটেন যেটা তোমরা নিজেরা বানাবা ওটাতে লিখে ফেলবা, ঠিক আছে? এইভাবে তোমাদের ওই সিনট্যাক্সের প্রতি ভয়টা, তোমরা যদি এটা কন্টিনিউ করো যেভাবে বলছি, উইদিন 1 উইক তোমার প্রোগ্রামিং এর বেসিকটা হয়ে যাবে, ঠিক আছে? উইদিন 1 উইক ডেইলি যদি তোমরা 20 মিনিট অথবা 30 মিনিট করে টাইম স্পেন্ড করো আর কি। আর যদি তোমরা 1-2 ঘন্টা স্পেন্ড করো তাহলে 2 দিন বা 3 দিনের মধ্যে এটা হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। মানে খুবই সোজা সোজা কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো করবা। আর সবার লাস্টে হচ্ছে আমরা কিছু এক্সারসাইজ দিয়ে দিছি, যেটা হচ্ছে তোমার এই যে বিভিন্ন তোমাদের আমরা কিছু মানে প্রবলেম করে দেখাইছি না, তো সেগুলোর উপরেই কিছু এক্সারসাইজ দেওয়া আছে। তো এগুলো তোমরা করবা, নিজেরা ট্রাই করবা। আর কখনোই করবা না, এটা না কি চ্যাট জিপিটি ইউজ করবা না এগুলো করার সময়, কারণ তুমি যদি নিজে করো নিজের লাভ হবে, যদি না করো তাহলে লাভ হবে না। সো কোনো জায়গায় আটকে গেলে অথবা লজিক বুঝছো অসুবিধা হইলে সেক্ষেত্রে তুমি গুগল করতে পারো। যেমন মনে করো তোমার সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করতে বলছে, ফর্মুলাটা তোমার মনে নেই, ফর্মুলাটা তুমি হচ্ছে গুগল করতে পারো। এই জিনিসগুলো গুগল করবে, বাট তুমি পুরো ডিরেক্ট কোডটা গুগল করবে না, ঠিক আছে? তো এই এক্সারসাইজ গুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পর যদি কোনো প্রবলেম হয় জানাবা। আর করার পর তোমরা হচ্ছে এই কোডগুলো হচ্ছে একটা পিডিএফ করে মানে গুগল টক অথবা ওয়ার্ডে যেগুলো প্রিন্ট করে আমাদের হচ্ছে ক্লাবের মেইলে দিয়ে দিবা। আমরা হচ্ছে চেক করে আমরা রেসপন্স করে দেবো যে কোডগুলো হয়েছে কি হয় না, ঠিক আছে? সো এইভাবে তোমরা ফলো করবা, তাহলে তোমার মানে কোডিং গুলো অনেক ইজি হয়ে যাবে। আর তোমাদের আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, খুব ইজিলি লার্ন করতে পারবা। তো এই ছিল আজকে আমাদের ফার্স্ট সেশন। আর আরো কোনো কোয়েশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক মি। কারো যদি কোনো ধরনের প্রবলেম কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। ভাইয়া প্রিন্ট এফ এর ভিতরে যে মানে ইন্টিজার অথবা ফ্লোট থাকলে যে মানে পার্সেন্ট দিয়ে কিছু ইয়ে লিখতে হয় না, এটা আসলে একটু আরেকবার একটু দেখাই দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা ওয়েট এক সেকেন্ড। ওকে, সো ধরো int a equal to 5, float b equal to 3.5, এই দুটো আমি প্রিন্ট করব, ঠিক আছে? তো প্রিন্ট করার ক্ষেত্রে প্রিন্ট এফ হচ্ছে আমার ফাংশনটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেইন ফাংশন। ডাবল ব্র্যাকেট দিলাম, বন্ধ করলাম, শেষ, ঠিক আছে? এই ফাংশনটা আমি ইউজ করব, ফাংশনটা রেডি করলাম। এরপর কি করব? এরপর কাজ হচ্ছে এই ফাংশনের মানে মধ্যে দুইটা সেকশন আছে, তো কমা দিলাম, এই পাশে একটা সেকশন, এই পাশে একটা সেকশন, ঠিক আছে? এই সেকশনের মধ্যে আমি মনে করো এ প্রিন্ট করব, ঠিক আছে? এই সেকশনের মধ্যে আমি একটা ডাবল কোটেশন দিয়ে দিলাম, কি প্রিন্ট করব? এ প্রিন্ট করব। এই পাশে এটা দিয়ে দিলাম। এরপর এটা কি আছে আমাকে বলো, এখানে কি কি কোশ্চেন করছিল জানি? হ্যাঁ হ্যাঁ, তুমি একটু রেসপন্স করো। এখানে এটা কি প্রিন্ট করবে? এটা ইন্টিজার না? জি ভাইয়া ইন্টিজার। ওকে, তো ইন্টিজারটা আসলে কি বলো তো? ফরম্যাট স্পেসিফায়ারে কি ছিল? এটা ছিল না এই যে এটা আসলে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এটা কি এটা ফর্ম মানে এটাকে অ্যাক্সেস করে কি পার্সেন্টেজ ডি দিয়ে না? তো আমরা জি ভাইয়া ওইটা আসলে হ্যাঁ একটু মানে ওইটা আসলে জিজ্ঞেস করতেছি যে মানে ফ্লোট থাকলে কোনটা হয়, এখানে আমি হ্যাঁ বুঝতে পারিনি। তো এটা হচ্ছে ইন্টিজারের ক্ষেত্রে, আর ফ্লোটের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র এফ। সেম জিনিসই থাকবে, শুধুমাত্র এফ, ঠিক আছে? জি ভাইয়া। এর কিছুই না। এগুলা তোমার প্রথম প্রথম মানে মুখস্থ করার কোনো দরকার নেই, এই সিনট্যাক্স নোটবুকে লেখা আছে অলরেডি, মোস্ট প্রবাবলি দেখি এই যে দেওয়া আছে, দেখছো? ফরম্যাট স্পেসিফায়ার ইন্টের জন্য স্ল্যাশ জি, ফ্লোটের জন্য স্ল্যাশ মানে পার্সেন্টেজ এফ, ডাবলের জন্য এলএফ, ক্যারেক্টারের জন্য সি, ঠিক আছে? ক্লিয়ার হইছো? জি ভাইয়া। ভাইয়া আরেকটা ব্যাপার, হ্যাঁ হ্যাঁ বলো। যে কন্ডিশন, আপনি যে বললেন কন্ডিশন দেখলেন না, ইফ এলস ইফ, এখানে তো তিনটা দেখালেন, যদি আমরা চারটা কন্ডিশন দিতে চাই? ওকে আচ্ছা, ধরো মনে করো আমি চারটা সংখ্যার মধ্যে বের করব, ঠিক আছে? int a equal to 5, b equal to 6, c equal to 7, d equal to 8, ঠিক আছে?
বলো এখন যদি এ জি ভাইয়া। বড় হয় বি কি এর থেকে ছোট হবে না? জি সি কি এর থেকে ছোট হবে না? ডি কি এর জি থেকে ছোট ভাইয়া। হবে না? মানে মোট কথা হচ্ছে এ যদি সবার বড় হয় বাকি তিনটা বি থেকে ছোট হবে না? হ্যাঁ, বি যদি সবার জি বড় ছোট হয় হবে। বাকি তিনটা বি থেকে ছোট মানে ছোট হবে না? জি ভাইয়া। ওকে তাহলে কোডটা আমরা করে ফেলি, দেখো কি হয়। ইফ প্রথমে আমরা ধরবো এ বড়, ঠিক আছে? এ ইকুয়াল টু বি and a is greater than c and a is greater than d, তখন কি হবে বলো তো? printf a is maximum, সেম আগেরটার মতনই, শুধুমাত্র কি একটা এক্সট্রা অ্যাড হইছে এইটুক, ঠিক না? তো 5টা হইলে আরেকটা অ্যাড হবে, 6টা হইলে আরেকটা অ্যাড হবে। তো যত বড় হবে তো কোডটা একটু কমপ্লেক্স হবে, সেক্ষেত্রে তোমার আলাদা ওয়ে আছে এটা করার, সেটা হচ্ছে লুপের মাধ্যমে আমরা করতে পারি। লুপ আমাদের আজকে টপিকে নাই। সো এটা শিখে রাখো যে তোমার লজিকটা বিল্ড আপ করবা। যদি তুমি বললা 4টা 5টা সংখ্যা শুনে তোমার মনে হবে যে আল্লাহ এতগুলো কম্পেয়ার কেমনে করবো, এখন সিম্পলি চিন্তা করো এ যদি সবার বড় হয় বাকিগুলো কি ছোট হবে? তার মানে কি 4টা আলাদা কন্ডিশন লিখতে হবে আবার। তো আমি যদি 4টা আলাদা কন্ডিশন লিখি তাহলে কি হবে? এর মনে করো এখানে কে বড়, তারপরে ধরলাম কি বি বড়, তাহলে যদি বি বড় হয় তার মানে কি সবগুলো ছোট হবে? ঠিক না? তো এইভাবে বাকিগুলা লিখে ফেলবা, লিখে হয়ে যাবে। আমরা যদি একটু কপি করি তাড়াতাড়ি করার জন্য, এরপরে কি সি বড় হবে, সি, আর ফাইনালি এর জন্য কোনো কন্ডিশন দরকার নেই, এখানে হবে ডি ম্যাক্সিমাম। দেখছো? বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পেরেছি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আর আমরা হচ্ছে তোমার এই তোমার প্যানেলের যে ভাইয়ার আছে তোমাদের হচ্ছে পিডিএফটা আর স্লাইডটা দিয়ে দিবে, তোমরা হচ্ছে এটা একটু পড়াশোনা করতে পারো এটার প্রতি। আর যদি তোমাদের মনে হয় কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে হচ্ছে আমাকে রিচ আউট করতে পারো, সেক্ষেত্রে রিচ আউট করার জন্য আর তোমাদের এখানে ইমেল দেওয়া আছে, ঠিক আছে? আমার ইমেইলে হয়তো মেইল করতে পারো, আর নাইলে তোমার ভাইয়াদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা টেলিগ্রাম নাম্বার আছে, টেলিগ্রাম নাম্বারে নক করতে পারো। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা হচ্ছে সেশনটা এখানে শেষ করতে চাচ্ছি। আর হোস্ট নাহিদ আছো? হোস্ট কে ছিল জানি নাহিদ। জি ভাই আছি। আর তাইলে যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা শেষ করতে পারি আজকের মতো। আচ্ছা ঠিক আছে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। নাহিদ এক সেকেন্ড জি ভাই। একটু প্রিয়ান্ত আমি একটু ইন্টারফেয়ার করলাম। সেটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট হয় হচ্ছে একটা গুগল ক্লাসরুম করো, এটা সবচেয়ে পারফেক্ট হয়। ওখানে তোমাকে ইজিলি রিচ করতে পারবে, পিডিএফ গুলো সেখানে থাকলো, ওরা চাইলে সলভ, কেউ যদি চায় সলভ করে ওখানে আপলোড করলো। হ্যাঁ শিওর, গুগল ক্লাসরুম যদি করতে চাই ওটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট আর কি। শুধু আমার এইটা না, আরো তো অনেকগুলো সেশন আসবে, একটা কমন গুগল ক্লাসরুম থাকলে বেটার হয়। আর আজকের সেশনটা মোস্ট প্রবাবলি রেকর্ড হইছে, তো যারা আসেনি তাদেরকে দিয়ে দিও ওই। সো এটাও গুগল ক্লাসরুমে আপলোড করে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ শিওর, তো যারা আসেনি তাদেরকে এটা দিয়ে দিও। আর মোস্ট প্রবাবলি তোমাদের হচ্ছে একটা কুইজ হবে সবার এই প্রোগ্রামিং সেশনগুলোর উপর। তো যারা কুইজে ভালো মার্ক পাবা তাদেরকে হয়তো, এটা কি হবে এটা পরে বলে দেওয়া হবে, আগে আমি আগে কিছু বললাম না। সো তোমরা নিজেরা প্রিপেয়ার হও, নিজেরা বিল্ড আপ করো। এই জিনিসগুলো কিন্তু অনেক হার্ড, অনেক টাইম নিয়ে করা লাগে তা কিন্তু না। তোমরা হচ্ছে বেসিক যে এক্সারসাইজ গুলো দিচ্ছে এগুলো হচ্ছে নিজেরা প্র্যাকটিস করো, তাহলেই হবে আর কি। হ্যাঁ নাহিদ, তাহলে কি আমরা শেষ করতে পারি? আর কারো কোনো কোয়েশ্চেন আছে বা কিছু? গেস কারো মনে হয় আর নাই, তো এখানে আমরা মিটিংটা শেষ করে দিচ্ছি। এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং, এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু প্রিয়ান্ত ভাইয়া আজকে সেশন নেওয়ার জন্য এন্ড এত ইফোর্ট দেওয়ার জন্য। লিটারালি ভাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আর তোমার একটা শাউট আউট দিয়ে তোমার
যারা হচ্ছে এই সিটেক্স নোটটা মানে বানাইতে অনেক পরিশ্রম করা লাগছে। সো এখানে অলরেডি সবার কন্ট্রিবিউশন মানে দেওয়া আছে, যে নির্ঝর, তারপর নাহিদ, নাইমুন, আবির আর সাকিব, এরা সবাই মোটামুটি ভালোই কাজ করছে এই জিনিসটা তৈরি করতে, যাতে তোমাদের আর কি ফিউচারে এইটা অনেক কাজে লাগবে আমি বলে রাখলাম। সো থ্যাংক ইউ ফর দেম ফর দেয়ার এফোর্ট। সো এখন আমরা অফিসিয়ালি শেষ করছি, তোমরা চাইলে এখন লিভ নিতে পারো। ওকে, আল্লাহ হাফেজ। আর ইয়ার রেকর্ডটা দিয়ে দিই। আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, শিওর।